আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান। আজকে আপনারা জানেন হয়তো ক্যারিয়ারে এগিয়ে তুমি এপিসোড 5 এর আজকে আমাদের সাথে অতিথি আছে। দুইজন অতিথিকে নিয়ে আজকে আমাদের লাইভ শুরু করব। একজন হলো অনিক ভাইয়া, আরেকজন হলো আতিকুর রহমান ভাইয়া। তো দুজনকে নিয়ে শুরু করছি, একে একে দুজনকে জয়েন করাচ্ছি। আমাদের সাথে জয়েন করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অনিক ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। অলরেডি সবাইকে একটু যদি হাই হ্যালো করতেন তাহলে ভালো হতো। আরেকজন অতিথি আছে আমাদের সাথে, সে হলো আতিকুর ভাই। কি অবস্থা ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি আলহামদুলিল্লাহ। অবস্থা? হুম। অনেক তো অনেক ধন্যবাদ একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আসলে আমি খুব এগারলি ওয়েটিং ছিলাম যে জিয়াদ আমারে কখন ডাকবা, আমি কখন জয়েন করবো। ঠিক আছে, খুব এক্সাইটেড ছিলাম। থ্যাংক ইউ জিয়াদ। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আজকে ধন্যবাদ জিয়াদ ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, আমরা একটু কষ্ট সুযোগটা করে দেওয়ার জন্য। অবশ্য যদি একটু আপনাদের যদি পার্সোনালি সবার সাথে একটু শেয়ার করতেন সব, আপনারা কেমন আছেন, কি আসলে বিষয় এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই তো আমরা বাসায় আছি। তো একটু আপনাদের যদি আপনাদের বিশেষ করে আতিক ভাই যদি আহ, এটা অভিব্যক্তিটা প্রকাশ করতেন তাহলে ভালো লাগতো। ঠিক আছে, সবার সাথে একটু বলতেন। আহ, আতিক আলহামদুলিল্লাহ ভাই, ভাই। আমার কথা শুনতেছেন? জি ভাই, জি হ্যাঁ, তো শুনতেছি। একটু একটু আমাদের ছেলেদের, আমাদের যারা আছে, যে ভাইয়ারা আছে যারা জয়েন করতেছে, একে একে আসতেছে, জি একটু করব। তো আপনার অভিব্যক্তি আসলে আমাদের এই প্রোগ্রামটা আজকে নিয়ে 5 নম্বর এপিসোড অ্যারেঞ্জ করতে যাচ্ছি হুম, কেরিয়ার। মূলত মূলত এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের যে সকল স্টুডেন্টরা আছে, অর্থাৎ আমাদের আইসিটি কার্নিভাল সহ নারায়ণগঞ্জের যে সকল স্টুডেন্টরা আছে, অনেকেই আমাদের সাথে জয়েন আছে ফেসবুকে। তো তারা জি হয়তো জি এই ব্যাপারটা আহ, হয়তো এই 3 4 5টা, আজকে 5 নম্বর এপিসোড, এই বাকি 4 এপিসোডে জানা হয়ে গেছে। মূলত আজকের মূল বিষয় হলো এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অ্যাডমিশনে কিভাবে একটা স্টুডেন্ট তার কেরিয়ারটা ডেভেলপ করা যায়, কিভাবে কেরিয়ারটা ডেভেলপ করার জন্য কি কি করণীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই 9 10 থেকে ইন্টারমিডিয়েট থেকে কিভাবে একটা প্রিপারেশন নেওয়া উচিত, সেই ব্যাপারে যদি আপনি। বেসিক্যালি যদি বলতে চাই যে অ্যাডমিশনের ব্যাপারে, অ্যাডমিশন করাটা এই জন্য জরুরি কারণ হচ্ছে আমাদের যখন বাবা মা চিন্তা ভাবনায় থাকে আমার ছেলেটা পড়ালেখা করে করবে কি, সেই ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্টে একটা অ্যাডমিশনের বিকল্প নেই। তো সর্বপ্রথম আমরা অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমেই তো কোনো একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা সুযোগ আমরা পেয়ে থাকি। সেই ক্ষেত্রে যদি কিনা আমরা আমাদের প্রাইমারি লেভেল থেকে আমাদের পড়াশোনাটা ঠিক মতো কন্টিনিউ না করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মনোবলটা অনেকাংশেই ভেঙে যায়। তো যেহেতু শিক্ষার কোনো বিকল্প নেই এবং এই পরিস্থিতিতে আমাদের যে একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি, সেই সিচুয়েশনটাকে ওভারকাম করতে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে মানসিক প্রস্তুতি। এখন মানসিক প্রস্তুতি তাহলে আমরা কিভাবে নিতে পারি? সর্বপ্রথম আমি আমার অবশ্যই একটা নিজস্ব লক্ষ্য নিয়ে আগাচ্ছি, এটাই কাম্য। এবং এই বিষয়টাকে মাথায় রেখে যখন আমি আমার পড়াশোনাকে সাপোর্ট হিসেবে কাজ করি, তখন আমার কাছে আমার ক্যারিয়ারটা অর্জন করা সুবিধাজনক হয়ে যায়। এখন এরকম সিচুয়েশনে আমি কি করতে পারি? আশেপাশে সবকিছুই তো থমথমে অবস্থা, অনেক ভালো জানে আরো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এতটুকুই যে বাসায় যতটুকু সময় পাচ্ছি অলসভাবে একদমই না কাটাই। হয়তোবা পড়ালেখা করতে তেমন একটা মন চায় না, এটা আমরাও বুঝি। কিন্তু আমাদের সবার চেষ্টা থাকবে যতটুকু সময় পারি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সবার সিচুয়েশন একই অবস্থার মধ্যে দিয়ে সবাই এগোচ্ছে। তাহলে যদি কিনা আমি আরেকজন থেকে এগিয়ে না থাকতে পারি আমার প্রিপারেশনের ব্যাপারে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই পিছিয়ে পড়ে যাব। আর এটা অ্যাডমিশন কম বলবো, আমি বলবো মূলত এটা একটি যুদ্ধ। জীবন যুদ্ধে জয়ী হতে হলে এটা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে পড়াশোনা এবং বাসায় থেকে সেই সময়টাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। আচ্ছা আচ্ছা, এরপরে যাচ্ছি সায়েদ ভাই, অনিক ভাইয়ের কাছে। অনিক ভাইয়া, কি অবস্থা ভাই? একটু যদি আপনি শেয়ার করতেন অভিব্যক্তিটা আসলে, আসলে বাসায় থাকাকালীন সময় অ্যাডমিশনটা কেন জরুরি এবং এই ব্যাপারটা যদি একটু কথা বলতেন। ঠিক আছে।
আমাদের শ্রদ্ধেয় গেস্ট কি বলে, হ্যাঁ আপনার হয়তো সাউন্ডটা শোনা যাচ্ছে না, সাউন্ডটা শোনা যাচ্ছে না, আপনার হয়তো প্রবলেম, মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না। ঠিক আছে, সাউন্ড সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যায়? নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ 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 ভাইয়ার আবার একটু জয়েন করতে হবে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি ভাইয়া, একটু কথা বলতে থাকেন আপনি, ঠিক আছে? আহ, হ্যাঁ আতিক ভাই কথা জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, তো একটু আপনি হ্যাঁ আমাদের শোনা যাচ্ছে। ব্যাপারে যদি একটু বলতেন, এইচএসসি লেভেল থেকে কি কি প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা। এইচএসসি লেভেল থেকে আমি যেটা মনে করি তা হচ্ছে প্রতিনিয়ত সংবাদপত্র পড়া, এবং এই অভ্যাসটা যদি না থাকে খুব দ্রুত এই বিষয়টাকে অ্যাচিভ করে নাও। যত দ্রুত পারা যায় প্রতিদিন আপ টু ডেট থাকা, এবং নিজস্ব পাঠ্য বইয়ের বাইরে খুব অল্প চিন্তা করলেই ভালো আমার কাছে মনে হয়। কারণ যেসব বিষয়গুলো সবচেয়ে বেশি কাজে লাগে তা হচ্ছে নিজের বেসিক ডেভেলপ করা, এবং বেসিক ডেভেলপ করার ক্ষেত্রে আমার মনে হয় এই সময়টা খুব বেশি লেট হয়ে যায় না একদমই, এবং এই সময়টাতে অনেক কিছু ডেভেলপ করা যায়। এবং বেসিক ডেভেলপ যদি কারণ না থাকে সেক্ষেত্রে কখনই আমি মনে করি না যে সে খুব ভালো অবস্থায় যেতে পারবে। তো বাসায় যে সময়টা পাচ্ছি সেটার মধ্যে অবশ্যই নিজস্ব ভাবে হোক বা অন্য কোনো থ্রুতে হোক, নিজের বেসিক যেই পড়াশোনা আমরা করে আসছি সেই বিষয়গুলোকে আরো ভালোভাবে ঝালাই করে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং আশা করি আমরা এতটুকু ম্যাচিউর হয়ে গেছি যাতে করে এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে, যে বেসিক ডেভেলপমেন্ট কতটুকু প্রয়োজন। এবং একটা আচ্ছা অ্যাডমিশন আচ্ছা কোচিং তাই করে, জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেয়। এবং সেই ক্ষেত্রে বেসিক ডেভেলপমেন্ট কথাটার পাশাপাশি যে বিষয়টা বলবো, যে একটা আরেকজন থেকে কিভাবে নিজেকে এগিয়ে রাখা যায় সেই সব বিষয়গুলো ইনস্ট্রাকশন দিয়ে রাখাটাই হচ্ছে আমাদের কাজ। এই তো। আচ্ছা। তো সাইদ ভাইয়ের কাছে যাই, যেহেতু হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অঙ্কুর একাডেমিতে প্রায় অনেক বছর যাবত আমাদের সাথে পরিচয়। তো সেই অঙ্কুর একাডেমিক প্লেয়ার থেকে আপনার সাথে পরিচিত, ওইখান থেকেই মূলত আপনার সাথে আমার পরিচয়। তো আসলে ইন্টার লেভেলটা স্টুডেন্টরা আসলে এই মানে করে আসলে বাহিরের পড়া, এটা পড়া ওইটা পড়া, অনেক কোশ্চেন আপনাদের কাছেও করে আমাদের কাছেও করে, যে যখন আমরা লেকচারে যাই তখন এই প্রবলেমটা ফেস করতে হয়, ভাইয়া কি পড়বো না পড়বো। তো এই ব্যাপার আসলে হুম, ইন্টারমিডিয়েট লেভেল আমাদের আতিক ভাই এটা কিন্তু অনেক এই ব্যাপারটাও বলেছে। এখন আপনি তো ওইভাবে অনেকদিন ধরে আছেন, ভাইয়াও আছে এই স্টুডেন্ট, মানে প্রাইভেট আমরা যা হ্যাঁ টিউটর হিসেবে আছি, আমরা যারা কাজ করছি এই সাথে, তারা হয়তো এই ব্যাপারটা হয়তো যে যে রোডে হাঁটে সে কিন্তু সেই রোডের খবর বলতে পারে। তাহলে সাইদ ভাই যেহেতু হ্যাঁ এই রাস্তায় যেহেতু আছে, আমরা যেহেতু আছি একসাথে, তো এই ব্যাপারে যদি সাইদ ভাই কিছু স্টুডেন্টের ব্যাপারে কিছু অবশ্যই বলতেন সবাই। আসলে অনেক স্টুডেন্টই আমাদের জিজ্ঞেস করে যে ভাইয়া আমি এখন থেকে কিভাবে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করলে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। ফার্স্ট ইয়ার থেকে অনেকেই জিজ্ঞেস করে, আর সেকেন্ড ইয়ার হুম, থেকে আসলে কি, এটা তো তুমি জানো ইতিহাস যে পোলাপাইন ঠিক মতো পড়াশোনা করে, ছেলেমেয়েরা হুম, কলেজে উঠলে ওদের গায়ের মধ্যে একটা অন্যরকম হাওয়া লাগে। ঠিক আছে, তো স্কুল লাইফে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে, কলেজে আসার পরে দেখা যায় যে এদিকে ওদিকে ঘুরতে যায়, তেমন পড়াশোনা করে না। ফার্স্ট ইয়ারে একটা আকর্ষণ থাকে যে আমি একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাবো, ভালো মতো পড়াশোনা করবো, একটা ক্যারিয়ারের একটা সম্ভাবনা তারা তৈরি করে। কিন্তু যখনই দিন গড়ায়, যখনই তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে তারা হতাশ হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে কোন রকম পাস করতে পারলেই আলহামদুলিল্লাহ বাইচা যায়, কোথায় ইউনিভার্সিটি আর কোথায় আমাদের ক্যারিয়ার। কিন্তু আসলে এদের মধ্যে আবার কেউ কেউ আছে, আসলে সবকিছু মাইন্ডসেট, সবকিছু ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। যদি ইচ্ছা শক্তি অনেক প্রখর হয় সেক্ষেত্রে আমি মনে করি যে তারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে তারা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। ঠিক আছে। এরপর যাই বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের আমি যে ব্যাপারটা আজকে অনেক প্রিপারেশন নিয়ে আসছি আসলে সবার সাথে শেয়ার করার জন্য, অনলাইন ভাই, অনলাইনে ক্লাসটা যে আমরা আমাদের স্টুডেন্টরা করে, অনেক সময় দেখা যায় প্রপার গাইডলাইন কিন্তু অনলাইনের ব্যাপারে পাওয়া যায় না, বা ওইরকম আহ, আহ, পাচ্ছে না স্টুডেন্টরা, কিন্তু সেই কারণে অনেক হতাশাপূর্ণ হচ্ছে। এই এই টিচার এই ক্লাস করাচ্ছে, এই টিচার এই ক্লাস করাচ্ছে, ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান আবার অনেক ইউটিউব চ্যানেল কি করছে, ফ্রিতে ক্লাস দিচ্ছে। তো
তো সবসময় সস্তায় তো সব জিনিস ভালো না। তো এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন, ঠিক আছে, আচ্ছা, আসলে আমাদের স্টুডেন্টরা একটা কতটুকু ক্ষতির মুখে পড়ছে বা হ্যাঁ, কতটুকু লাভ ক্ষতির মুখে হচ্ছে। তো পড়তেছি, আচ্ছা। কোনো কিছু করার নাই। আসলে একটা প্রবাদ আছে, when you are good at anything do not give it for free। তুমি যখন কোনো কিছুতে অনেক ভালো, সেটা ফ্রি দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, এখন অনলাইন যে ক্লাস নেই, আসলে একটা আমরা যে পড়াই, আমরা যখন একাডেমিক পড়াই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমরা কিন্তু একটা একটা সিকুয়েন্সিয়ালি পড়াই, যে এই টপিকটার পরে এই টপিকটা পড়াবো। কারণ কি, যে তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে আমাদের অ্যাকাউন্টিং এ, আমি যেহেতু অ্যাকাউন্টিং এর টিচার, অ্যাকাউন্টিং এ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের একটা মিল থাকে। ঠিক আছে, আমি একটা চ্যাপ্টার মিল, যে দুইটা চ্যাপ্টারের মধ্যে মিল আছে, আমি দুইটা চ্যাপ্টার পাশাপাশি পড়াই দিই। ফলে কি হয়, সময়ও তেমন নষ্ট হয় না, প্লাস স্টুডেন্টরা খুব ভালো ক্যাচ করতে পারে ব্যাপারটা। বুঝতে পারছো? তো সেই জি জি ক্ষেত্রে ভাইয়া। অনলাইনের যে ক্লাসটা, অনলাইনে ক্লাস কোনো সময় সম্পূর্ণ হয় না, মানে সম্পূর্ণ একবারে পারফেক্ট ক্লাস আমার মতে নেওয়া আসলে খুব কঠিন হয়ে যায়। যদি না আমাদের বাসায় আমাদের মনে হয় কারো সেট আপ নেই, আমাদের বোর্ড লাগে, মার্কার লাগে, কত কিছু লাগে, বাসায় তো আসলে এত ফ্যাসিলিটি নাই। যদি বাসায় ফ্যাসিলিটি থাকে আর স্টুডেন্টরা যদি ভালো সাড়া দিত বা দেয়, তাহলে হয়তো অনলাইন ক্লাস নেওয়াটা সম্ভব হইতো। ঠিক আছে, আর এখন পরীক্ষা কখন হয়, আসলে ছেলেমেয়েরা খুব সন্দিগ্ধ, খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তাদের গার্ডিয়ানরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে শিক্ষা ব্যবস্থা, কারণ কি, শিক্ষার কিন্তু কোনো নগদ বাজার দর নাই। হুম হুম। জিয়াদ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, শিক্ষার শুনতেছি ভাইয়া। শিক্ষার কোনো নগদ বাজার দর নাই। যদি হ্যাঁ। নগদ বাজার দর থাকতো, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলির মতো, শিল্প প্রতিষ্ঠানগুলোর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার খুলে দিতে বাধ্য হইতো। ঠিক আছে, কারণ রাইট। স্টুডেন্টরা যেমন মানুষ, তার করে যেমন করোনা ইফেক্ট করবো, ঠিক একই রকম গার্মেন্টস কর্মীর মতো মানুষ, তাদের কাছেও তো হ্যাঁ। করোনা আসতে পারে নাকি? হুম হুম। তো সেই অবশ্যই। ক্ষেত্রে পরীক্ষার উপরে ডিপেন্ড করতেছে। আসলে তুমি তো জানোই, এতদিন ধরে পড়াও, স্টুডেন্টরা আসলে পরীক্ষার ডেট না দিলে পড়াশোনা করে না। হুম। যখনই অবশ্যই। পরীক্ষার ডেট দিবে, তখনই তারা আবার পড়াশোনা করবে, আবার ক্লাসের দিকে মনোযোগ দিবে। এখন তুমি ওদেরকে যতই ভালো বুঝাও, ওরা আসলে বুঝবো না। এটা আসলে বাস্তবতা, মাইনা নিতেই হবে। আচ্ছা আচ্ছা। এখন ভাই আরেকটা কোশ্চেনে যাচ্ছি, ওই সেটা হলো গভর্নমেন্টের একটা সমস্যা। গভর্নমেন্ট বলছে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল টিচাররা আছে, তো সেটার কারণে স্টুডেন্টরা দেখা যায় বাচ্চাদেরকে আজকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, আসলে এই ক্লাস প্লে এর বাচ্চারা, 1-2 বাচ্চারা কি অনলাইনে ক্লাস করে বা আচ্ছা, কতটুকু লাভ হবে ওই বা দিন কতটুকু ক্ষতির দিকে যাবে, ঠিক আছে? ওই দিন আমি এটা আমি একটা আরিফ জিনিস ভাইয়ের কাছে দেখলাম। কোশ্চেন যাবো এই ব্যাপারটা, আচ্ছা ঠিক দাদা, আছে? আমি আগে বলি, হুম এরপর আতিক বলবে। হুম। একটা জিনিস আমি দেখলাম কয়েকদিন আগে, 4-5 দিন আগে, এক ম্যাডাম অঙ্ক ক্লাস নিতেছে, 3টা সংখ্যার যোগ সে ভুল করছে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। যাই হোক, এটা নিয়ে ট্রোল করা উচিত হয় নাই, এরকম ভুল তো হইতেই পারে। কিন্তু এই যে অনলাইন ক্লাস নিলে আসলে কোয়ালিটি, কোয়ালিটি বলতে একটা কথা আছে, কোয়ালিটি মেনটেনেন্স। অনলাইন ক্লাস নিলে আসলে কোয়ালিটি মেনটেন হয় না। আর আমরা জানি যে এক একজন এক এক জায়গায় থাকে, সবার এরকম বাসায় ওয়াইফাই কানেকশন নাও থাকতে পারে। ঠিক আছে, হুম হুম। অবশ্যই। তবে বিখ্যাত সাহিত্যিক আহমেদ ছফা কিন্তু বলছে যে আগামী 20 বছর পর কোনো ক্লাসরুম থাকবো না। আহমেদ ছফা বলছে হুম আগামী 20 বছর পর কোনো ক্লাসরুম থাকবো না, সব থাকবো অনলাইন ভিত্তিক ক্লাস। তো ঠিক আছে, হুম এই হুম। করোনার মধ্যে আমরা কিন্তু এরই একটা নমুনা দেখতে পারতেছি, যে সবাই এখন হ্যাঁ। অনলাইনে ক্লাস করাচ্ছে, স্পেশালি স্কুলের যারা। কলেজে আমি হুম। এখনো দেখি নাই যে অনলাইন ভিত্তিক ক্লাস করানো শুরু করছে। ঠিক আছে, হুম হুম। তো কারণ না, কি, কলেজ কারণ কলেজ, টিচাররা করাচ্ছে। হুম। হ্যাঁ, কলেজ কলেজ টিচাররা টিচাররা করাচ্ছে। করাচ্ছে কলেজের মধ্যে। হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ। তাদের তো আচ্ছা আচ্ছা। বেতন লাগবে। প্রাইভেট হুম কলেজগুলি চলে কিভাবে? বেতন দিয়া। তারা ক্লাস হুম না হুম। করলে বেতন পাইবো কই থেকে? সংসার চালাইবো কেমনে? তাই না? এদিকে একটা ব্যাপার আছে। আমি কিন্তু আগেই বলছি যে শিক্ষার কোনো বর্তমান বা নগদ বাজার দর নাই। যদি শিক্ষার হ্যাঁ বাজার হ্যাঁ। দর থাকতো, আমি আজকে পড়লাম, আজকেই আমার রেজাল্ট, আজকেই আমার চাকরি, আজকেই আমি 100 টাকা কামাইতে পারতাম একটা রচনা বইরা। ঠিক আছে, হুম তাইলে হুম। সবাই পড়াশোনার মধ্যে লাগিয়ে যাইতো। ঠিক আছে, অবশ্যই একটা অবশ্যই লেন্দি অবশ্যই। প্রসেস। বেঞ্জামিন তো ফ্রাঙ্কলিন আতিক কিন্তু ভাইয়ের আবার বলছে, হ্যাঁ। বেঞ্জামিন হুম হুম, ফ্রাঙ্কলিন কিন্তু বলেন। আবার বলছে যে এডুকেশনের মধ্যে ইনভেস্ট করা হচ্ছে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আতিক ভাই, বলতে যাচ্ছি বর্তমান আমাদের যে বর্তমান যে জি। বর্তমানে করোনাকালীন যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার আসলে কতটুকু পরিমাণ স্টুডেন্টরা লাভবান হচ্ছে, কতটুকু পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই ব্যাপারে যদি কিছু বলতেন।
কোশ্চেনটা আবারও কোশ্চেনটা বলছি। বুঝতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম সমস্যা। আচ্ছা, জি মানে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা আছে, করোনাকালীন সময় যে স্টুডেন্টরা বাসায় বসে পড়ছে, সেই ব্যাপারে স্টুডেন্টরা কতটুকু হ্যাঁ হ্যাঁ, লাভ হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, সেই ব্যাপারটা যদি শেয়ার করতে। প্রথমত কথা হচ্ছে গিয়ে যে আমরা এই রকম শিক্ষা ব্যবস্থায় কখনো অভ্যস্ত ছিলাম না, বর্তমানেও নাই। ভবিষ্যতে কবে হব সেই বিষয়টা সন্দিহান, যে আমরা কখনো এরকম ভাবে আমরা তৈরি হইনি। আমাদের ছোটবেলায় আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে আসছে, যেরকমটা চিরচারিত ছিল, যে একটা ক্লাসরুম থাকবে, আশেপাশের পরিবেশ থাকবে, আরো ক্লাসমেটরা থাকবে, একটা কি বলে ইন্টারেক্ট হবে, তাদের মধ্যকার যেই সব চিন্তা ভাবনা সেগুলো শেয়ার হবে। অথচ বাসার ক্ষেত্রে বা অনলাইনে ক্লাসের কথা বলি, যেমন এখনটাই বলতেছি, সেই ক্ষেত্রে হয় কি যে আমরা ওই বিষয়টাকে পুরোপুরি ফিল করতে পারি না। যে অনুভূতির বিষয়টা যখন কোনো পড়াশোনার সাথে জড়িত হয়, তখনই সেই পড়াশোনাটা আমাদের কাজে আসে। এছাড়া কোনো কিছু মনে হয় না যে আমাকে সেই পরিমাণ ইফেক্টিভনেস দিতে পারবে, যেটা একটা নর্মাল শিক্ষা ব্যবস্থা আমরা যেভাবে চলে আসছিল সেভাবে পেতাম। যেটা মানে হচ্ছে বাস্তবে ক্লাস করা, আশেপাশে সবার সাথে বসা, একসাথে ওঠা, যেটা কিনা একটা মানুষকে ফিল করায় যে আমি, হ্যাঁ আমি আছি, আমি উপস্থিত এখানে। আর অনলাইনে বিষয়টা মনে হয় কিছুটা গা ছাড়া ভাব থাকে, এবং কি এটার মধ্য থেকে আমার মনে হয় না তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। ইভেন আমি যখন স্টুডেন্ট পড়াই, তখন সেও যখন বলে যে বাসায় তাকে ফোর্স করা হয় যে অনলাইন ক্লাস করো, ক্লাস তো শুরু হয়ে গেছে, তখন ও বলে আমার টিচার এগুলা করাইছে, আমার এগুলা করার প্রয়োজন নেই। মানে সে ইন্টারেস্টেড না, যেহেতু আমরা অভ্যস্তই না, সেক্ষেত্রে ইন্টারেস্টেড হওয়ার প্রশ্নই আসে না। প্রেশারটাও কাজ করে না, সুতরাং বুঝেনি তো বাকি অবস্থা। আচ্ছা 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 আচ্ছা। তো আরেকটা সমস্যা হলো ভাইয়া, সাইদ ভাইয়ের কাছে আমি যেতে চাই। হ্যাঁ, তো ভাই একটা জিনিস খেয়াল করেন আপনি, দেখেন ফার্মেসি চালাচ্ছে, ফার্মেসি ওপেন আছে, যারা এমনি নর্মাল দোকান করছে তাদের সব সব একবার এভরিথিং, যতগুলো সব ব্যবসায়িক ওপেন আছে। প্রতিষ্ঠান বা চাকরি বাকরির ক্ষেত্রে যদি সবকিছু ওপেন আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট অনীহা করতেছে। এটা আসলে কি গভর্নমেন্টের কত লাভ বা ক্ষতি, এই ব্যাপারে যদি আপনি আপনার অভিব্যক্তি আচ্ছা প্রকাশ করতে সবার সাথে। আচ্ছা, আমরা আজকে একটা নিউজ দেখলাম যে স্পেনে স্পেনে আজকে কোনো নতুন কেস হয় নাই। গতকালকে শুনলাম নিউ ইয়র্কে কোনো নতুন কেস হয় নাই। কিন্তু সেটা কতদিন পর? সেটা হচ্ছে 6 মাস পর, 6 থেকে 7 মাস পর। ঠিক আছে? তো বাংলাদেশে আজকে মনে হয় ঠিক মতো 2 মাস রানিং চলতেছে। কারণ আমাদের যে সময় লকডাউন শুরু হয়, তখন 1 জন 2 জন 3 জন করে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এরকম ছিল। তো বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি প্রভাবটা 1 থেকে 1.5 মাস ধরে শুরু হয়েছে। তো এরকম আরো কমপক্ষে 4 থেকে 5 মাস এটা আসলে প্রভাবটা থাকবে। ঠিক আছে? আর ওদের যেই চিকিৎসা ব্যবস্থা, ওদের যে সিস্টেম, ওদের যেই জনসংখ্যার যে মানে কম জনসংখ্যা, আমাদের তো আর এরকম কোনো ব্যবস্থা নেই। আমার মনে হয় আমাদের দেশে এটা আগামী 1 বছর থাকবে। মানে পার্সোনাল ওপিনিয়ন, জোর করার কিছু নাই। আমার মনে হচ্ছে এটা আমাদের দেশে আরো 1 বছর থাকবে। এবং সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়কে মানে এই বছরের মধ্যে তো এটা অবশ্যই তো খুলতে হবেই। স্কুল তো খুলতে হবেই, না হলে একটা একটা ইয়ার একটা একাডেমিক ইয়ার নষ্ট হয়ে যাবে। যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এটা আসলে একটা কলাপস, এটা বিশাল একটা ক্ষতি। ঠিক আছে? কারণ আমরা জানি যে প্রত্যেকটা ইয়ারে 1 থেকে 10 পর্যন্ত, মানে শিশু থেকে 10 পর্যন্ত কমপক্ষে 1.5 থেকে 2 কোটি স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা। 1.5 থেকে 2 কোটি স্টুডেন্ট আছে অ্যাপ্রক্সিমেটলি। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। ইভেন সরকারের ক্ষেত্রেও, সরকারের একটা সরকারি স্কুল কলেজে একটা রাজস্বের একটা ব্যাপার আছে, বেসরকারি স্কুল কলেজের রাজস্বের একটা ব্যাপার আছে। ওই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমি শুনলাম এই আমলাপাড়া আইডিয়ালে নাকি যারা ডোনার, কয়েকজন ডোনার আছে খুব বড় ব্যবসায়ী, তারা নাকি ঠিক মতো ডোনেটও করতেছে না শিক্ষা ব্যবস্থায়। সেজন্য আমার ভাতিজা আছে একটা, ওদের বাসায় মেসেজ পাঠাইছে যে বেতন, এরপরে পরীক্ষার খবর নাই, কিন্তু পরীক্ষার ফি দেওয়ার জন্য তাদেরকে ফোর্স করতেছে। এরকম একটা অবস্থা, বুঝতে পারতেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে বুঝতে যেমন পারছি। শিক্ষা ব্যবস্থা একটা কলাপস, আর ওদিকে মানুষের যারা শিক্ষার সাথে জড়িত, যারা শিক্ষার সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করে, তাদের ক্ষেত্রেও একটা বিরাট Right. সমস্যা। ঠিক না? দুই দিক দিয়ে এই ক্ষতি, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অনেক কলাপস।
হুম। মানে গভর্নমেন্টের হিসাব ছাড়া আমাদের আমাদের হিসাব অনুযায়ী আমাদের আমাদের এই যে কি বলে আমাদের যে কোচিং অ্যাসোসিয়েশনের হিসাব কোচিং অনুযায়ী, কমিউনিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে প্রায় অ্যাসোসিয়েশনের মধ্যে প্রায় না হলেও প্রায় 5 থেকে 6 লক্ষ টিচার মানে আহত আছে টোটাল বাংলাদেশে। তো এরও বেশি আছে, মানে এমনি খোঁজ খবর হয়তো নেয় দিকে গেলে এরও বেশি অনেক অনেক পরিবার এটার সাথে সম্পৃক্ত আছে। তো এই যে এই গত 3 মাস যাবত একটা ভাড়ার স্টুডেন্ট নাই, বেতন নাই, এটা নিয়ে তাদের জীবিকা নির্বাহ কিভাবে হচ্ছে, আসলে এটা কি গভর্নমেন্টের উচিত না আসলে এই ব্যাপারটা দেখভাল করা? আসলে গভর্নমেন্ট কিন্তু এই সাইডটা দেখছে, গভর্নমেন্ট কিন্তু অন্য সাইডটা দেখছে, যাদের আছে তারাই পাচ্ছে। আমার বাবা নিট কনসার্নে জব করছে, তো বাবা একটা কথা বলতেছিল, আমার নিটিং সেক্টরে 29 জন কর্মচারী ছিল, এখন 14 জন কর্মচারী একই কাজ করতেছে। হ্যাঁ, তো যারা বড়লোক তারা বড়লোক হচ্ছে, যারা একবারে নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু এই করোনা পরিস্থিতি বা এই কালীন সময়ে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো আতিক ভাইয়ের কাছে একটা কোশ্চেন থাকবে ভাই, আসলে এই যে এই পরিস্থিতিটা জি আমাদের, এটা শিক্ষা গভর্নমেন্ট আমাদের পক্ষ থেকে আমাদের এই মেসেজটা হয়তো যত দূর পর্যন্ত যায়, স্টুডেন্টরা শেয়ার দেখ বা যারা শেয়ার দিচ্ছে, হ্যাঁ সবাই আছে, অনেকেই জয়েন আছে, এখন এটা কতটুকু পরিমাণ আমাদের মানে আমাদের জন্য কি কি থাকতে পারে বা কি কি করণীয়, আমাদের একটা চাওয়া পাওয়া থাকতে পারে গভর্নমেন্টের কাছে, আপনার মুখ থেকে যদি একটু শুনতাম আমরা স্টুডেন্ট আহ, মূলত ব্যাপারটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যেই পরিমাণ ক্ষতি আমরা সম্মুখীন হতে যাচ্ছি, সেই বিষয়টাকে আমরা কতদিন লাগবে সেই সম্বন্ধে আমাদের আদৌ কোনো আমাদের আইডিয়া বা বুদ্ধিদীপ্ত কোনো পরিচয় নেই যে আমরা এইরকম একটা সিচুয়েশনে পড়তে যাচ্ছি, সামনে কি হবে, সম্পূর্ণ অনিশ্চয়তা। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেরকম ব্যবস্থা নিচ্ছে, এই ক্ষেত্রে এই সিচুয়েশনটা একটু বলা কঠিন হয়ে যায়, বাট আমি বলবো যে স্বল্প পরিসর হোক বা যেভাবেই হোক, যদি কিনা কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় তাহলে ভালো। আর এছাড়া যেহেতু অনেকগুলো জীবিকা এর সাথে রিলেটেড, এবং আমরা মোটামুটি এটা জানি যে বিদ্যালয়ে বা যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তার থেকে বাইরে, মানে কোচিং প্রতিষ্ঠানগুলোতে পোলাপান ভিড় বেশি করে। কেন করে? কারণ সেখান থেকে তারা বেনিফিটেড বেশি। এখন যেহেতু তাদের বেনিফিট বেশি, এখন আমাদের এই এত বড় বেনিফিট যেখান থেকে জাতি পাচ্ছে, সেই বিষয়টাকে সম্পূর্ণ অবজ্ঞা করে নিজস্বভাবে কোনো কিছু করা কতটুকু ভালো হবে জাতির জন্য সেটা আমার জানা নেই। হয়তোবা এর বিকল্প তৈরি করা যায়, কিন্তু সেটা কি সেটা আমরাও জানতে চাই। তাহলে হয়তোবা আমরা নিজেদেরকে বুঝ দিতে পারতাম যে হ্যাঁ, আমাদের বিকল্প একটা কিছু আছে, এবং আমরা যেহেতু আহ, সেই ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো সার্ভিস অন্য কেউ দিয়ে থাকে তাহলে ওয়েলকাম, সমস্যা নেই। তো গভর্নমেন্টের অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কিভাবে চলছি, বা আমাদের জীবিকা বা সামনে ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, যেহেতু অনেকগুলো পরিবারের বিষয়, অনেকগুলো লাইফের বিষয়, এবং অনেকেই এখান থেকে নিজস্বভাবে হোক, পরিবার ক্ষেত্রে হোক, একটা খরচের তারা বিয়ার করে থাকে, সেভাবে চালায়, এবং সবার আর্থিক অবস্থা তো আর এক নয়। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে আমার একটাই আবেদন থাকবে যে আমাদের এই বিষয়গুলো একটু খতিয়ে দেখলে মনে হয় ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। সাহেব ভাইয়ের কাছে যেতে চাই, সাহেব ভাই সেম কোশ্চেন ভাই, এই যে আমরা আমাদের কি করা উচিত গভর্নমেন্টের কাছে? আমরা, হ্যাঁ। ওই দিন আমি আর রায়হান রিক্সা দিয়ে ঘুরতে গেছিলাম, এই কি মোটামুটি চাষারা খানপুর পর্যন্ত ঘুরে আসছে। এমনি মাঝে মাঝে ঘুরতে বাইরে ভাল লাগে। তো রায়হান আর আমি আলোচনা করতেছিলাম যে সবকিছুই খোলা, সবাই মানে একবারে 4-5 মাস আগে যেরকম ছিল সবকিছুই সবকিছু নর্মালি চলতেছে। ফল বিক্রি করতেছে ফলওয়ালা, ঠিক আছে, সুগন্ধা বেকারি খোলা, সুগন্ধা ফাস্টফুড হুম। খোলা, ওদিকে মানুষের ভিড়, শহীদ মিনারের মামারা চা বিক্রি করতেছে, ঠিক আছে, এরপরে জিয়া হলের সামনে ফলের দোকানে ফলওয়ালারা ফল বিক্রি করতেছে, সবকিছুই চলতেছে। কিন্তু আমি আমি যখনই রায়হানরে বললাম যে চলো আমরা আবার কোচিংটা চালু করে দিই, তখন রায়হান বলল যে দেখ, এই সমস্যাটা হইতেছে সবকিছুই হইব, কিন্তু তুই আমি যখন কোচিং চালু করবো তখনই দেখবি যে পুলিশ বা কোন একটা ঝামেলা তৈরি করে ফেলাইছে, প্রশ্ন ফাঁস হয়। প্রশ্ন কি, কোচিং এর টিচাররা ফাঁস করে? এটা একটা অদ্ভুত একটা কথা না? এই ধরনের হ্যাঁ লেম অবশ্যই। কথাবার্তা, কোশ্চেন নাকি কোচিং এর টিচাররা ফাঁস করে। এটা বলতে পারে যে কোশ্চেন ফাঁস হইলে কোচিং এর টিচাররা এটা সলভ করে দিতে, এটা যদি বলে এটা লজিক্যাল। কিন্তু কোচিং এর টিচাররা ফাঁস করে, বাইরে ভাই, একটা মানে লেম কথাবার্তার একটা সীমা আছে, ঠিক না?
হ্যাঁ যদি হ্যাঁ বলেন অবশ্যই। যে অনিক ভাই আপনি কোশ্চেন ফাঁস করছেন, এটা কি সম্ভব? না, আমরা কোশ্চেন ফার্স্ট করবো কিভাবে? এটা তো লিক হয়, আসলে টিচাররা সলভ করে দিচ্ছে, কিন্তু এটা কোন তাদের স্টুডেন্ট ব্যর্থতা। যদি আমার কাছে নিয়ে আসে, আমি এটা সলভ করে দিতে পারি, কিন্তু আমি তো ভাই কোশ্চেন কেমনে হ্যাঁ, পাবো? ঠিক না? এই ওই কোচিং এর ক্ষমতা কি টিচাররা আমার কে কোশ্চেন দিল? পাস করে 2 মাস কোচিং আমি তো বন্ধ রাখে, মন্ত্রণালয়ের কেউ না। ঠিক আছে? হ্যাঁ। হুম। মানে একটা বিনোদন, আমার কাছে এগুলি খুব এটা বিনোদন লাগে, আসলে খুবই বিনোদন এটা লাগে এই ব্যাপারটা। 2018 এর সময় এই সমস্যাটার সম্মুখীন আমরা সবাই পড়েছি যারা কোচিং বিজনেসের সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আর বিশেষ আমরাও করে পড়ছি। ইউনিভার্সিটি লাইফ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফ ছিল, ইউনিভার্সিটিতে ক্লাস ক্লাস ছিল, ওইভাবে দেখা যেত বন্ধ দিছে, থাক একটা মাস অফ রাখা যায়, কিন্তু দেখা যায় একটা পর্যায়ে যখন অনার্স লেভেলটা শেষ হয়েছে, যখন আমরা একটা এই প্রফেশনটাকে নিজে একটু মানে বাইচে নিছি, আসলে এটাকে জোরদার করে কাজ করবো এটার পিছনে, আজ যে সময়টা কাজে লাগায়, যে পর্যন্ত বিসিএস না হচ্ছে, যে পর্যন্ত একটা ভালো জব না হচ্ছে, সবারই তো একটা প্রফেশনের টার্গেট থাকে। তো Right. এই যে একটা টাইম, ফেব্রুয়ারিতে বন্ধ হতো, এপ্রিলে বন্ধ হতো, এরকম একটা প্ল্যানিং ছিল। তো এটা যাইতে না যাইতে আবার মনে করেন এই করোনা একটা সমস্যা, মানে আমরাই সবসময় সমস্যার সম্মুখীন হই। আসলে কেন আমরা এই কারণ সম্মুখীন হই, এই ব্যাপারে যদি আপনার। কারণ আমরা ছোটবেলায় ক্লাস 9-10 মনে করে দেখো জিয়া, একটা গল্প পড়ছিলাম, ছোট হ্যাঁ গল্প, শরৎচন্দ্রের মহেশ নামে। মহেশ হ্যাঁ নামে হ্যাঁ 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 একটা ছোট গল্প পড়ছিলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওই মহেশ গল্পে একটা লাইন ছিল এরকম, যে যত দোষ সব নন্দ ঘোষ, মানে যে সবচেয়ে দুর্বল, যারা দুর্বল তার উপরে সবকিছু জোর করে চাপায় দেওয়া হয়। আমাদের কোচিং এর টিচারদের কমিউনিটি এমনি দুর্বল, কারোর মধ্যে তেমন যোগাযোগ নাই, কেউ কারো ভালো দেখতে পারে না, এমনি এটা আমরা জানি, এটা ভিতরের কথা, ঠিক আছে? এর মধ্যে আমাদের ইউনিটি এমনি অনেক দুর্বল। ইউনিটি দুর্বল থাকলে বাইরের লোকরা আইসা তো আমাদেরকে আমাদেরকে আমরা এমনি একতাবদ্ধ না, বাইরের লোকজন আইসা, বাইরের কোন সংস্থা বা কর্তৃপক্ষ আইসা তো আমাদেরকে সমূলে উৎপাটন করবে, এটাই স্বাভাবিক, তাই না? যেমন তুমি যখন বাংলা সিনেমার কথা আমি বলি, বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল, বাংলা সিনেমায় দেখবা চৌধুরী সাহেব, খান সাহেবরা বস্তি দখল করে নেয়, বস্তি দখল করে সেখানে তারা বানায়, শিল্প কারখানা বানায়, ঠিক না? আমাদের অবস্থা ঠিক ওই হ্যাঁ, বাংলা সিনেমার এই বস্তির লোকদের মধ্যে হয়েছে। আমাদেরকে সমূলে উৎপাদন কইরা তারা এদিকে আর কোনো খবর নাই, আর কারো কোনো খবর নাই, ঠিক আছে? সবাই সবার মতো কাজ করতেছে, সবাই সবার মতো উপার্জন করতেছে, আর আমরা পড়ে গেছি বিপদে। জিয়াদ হয়তো বা জানো, গত 4 মাসে আমরা কোচিং এ ভাড়া দিছি 48,000 টাকা, ঠিক আছে? এই টাকাগুলি কোত্থেকে আসছে? বুঝছি। এই টাকাগুলি আসছে কোত্থেকে? আমার 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বিক্রি করছি, ল্যাপটপ বিক্রি করছি, এই যে মোবাইল দিয়ে কথা বলতেছি, এই মোবাইলটা আমার বিক্রি করতে হইব কয়দিন পর। এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা, ঠিক আছে? আল্লাহ না করুক। বুকে পাথর চাপা দিয়ে এই কথাগুলি বলতে হয়, মুখে হাসি দিয়া, কিছু করার নাই, ঠিক আছে? কিচ্ছু করার নাই। আমরা কি করব ভাই, মানে প্রথম দেখা গেল মার্চের ভাড়া আমি অনেক ম্যানেজ করেছি, কিন্তু এপ্রিল মে জুন হ্যাঁ যখন 3টা মাসের ভাড়া ম্যানেজ করতে গেছি, হ্যাঁ, হয়তো আপনি এই ব্যাপারটা জানবেন ভাই, হ্যাঁ, সাইদ আমি ভাইয়ের সাথে জানি নাই। হ্যাঁ। ঠিক আছে, মানে আমি কখনো এত ডিপ্রেশনে ভুগি না এই ভাড়ার টাকার জন্য। আর বিশেষ করে এটার জন্য আসলে কি করব, কিছুই না পারে আমি ফোন দিয়েছি, অনেক টিচারের ফোন দিয়েছি কলেজ উঠে, ভাই কি করবো, কোনো বিজনেস আছে নাকি বলেন, ঠিক আছে? এখন এই অবস্থা হয়ে গেছে, এই টাইমে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি, কোনো সিভি জমা চাকরি দিলে, হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে চাকরিও দিচ্ছে না আমাদের, ঠিক আছে? না, সম্ভব না। উল্টা সিনিয়র আছে তাদেরকে ছাঁটাই করতেছে ওই অফিস থেকে, ঠিক আছে? আমরা মানে হ্যাঁ, আমরা সব দিক সমস্যার সম্মুখীন হয়েছে। আপনি একটা দেখবেন, একটা জিনিস খেয়াল করেন, বিভিন্ন গার্মেন্টস সেক্টর গুলা, একটা গার্মেন্টস এর সাথে অন্য গার্মেন্টস রিলেট থাকে, সম্পর্ক থাকে, তাদের সাথে একটা ভালো বন্ডিং থাকে, এই এ অর্ডার পাচ্ছি, সে অর্ডার পাচ্ছি, ভালো একটা কাজ করতেছে কমিউনিটি অনুযায়ী। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন, যখন আমি আমি কিন্তু আইসিডি পড়াই, আপনি কিন্তু অ্যাকাউন্টিং পড়ান, কিন্তু দেখা গেল ওই আরেকজন আইসিডি পড়াচ্ছে, আমি কিন্তু অ্যাকাউন্টিং পড়াচ্ছি, বা আমি আইসিডি অ্যাকাউন্টিং পড়াচ্ছি, ওই অ্যাকাউন্টিং টিচার কিন্তু আমাকে সরানোর জন্য উঠা বুড়া লাগছে, ঠিক আছে? এই মানুষটা সরাই দাও, তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। হ্যাঁ, এই যে কমিউনিটি বা একটা সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু আমরা কিন্তু পিছাই, মানে যা এক পা আগাইলে 3 পা পিছায় যাচ্ছে, আমরা কিন্তু দাঁড়াতে পারছি না লাইফে। যেমন কলেজ যখন প্রথম গেছি, মাত্র 4-5 জন স্টুডেন্ট পাইছি, হ্যাঁ শুরু করছি ভাই, হ্যাঁ, যখন ওই জায়গায় যদি 5 জন 10 জন 15 জন 100 জন হলো, তখন দেখা গেল এক একজন মনে করেন আমাদের উপর শুরু করলো, হ্যাঁ ওর তো 100 জন হয়ে গেছে, ও মনে 500-1000 অনেক টাকা ইনকাম করে নিয়ে যেতেছে, এরকম অনেক চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে হয়ে গেছে। তো এই ব্যাপারে হাতিক আমি ভাইয়ের কাছে আমি জানতে আচ্ছা, চাইবো, আতিক আগে বলুন, এরপর আমি হাতিক বলবো। হাতিক ভাই বললো, ঠিক আছে?
আচ্ছা, আতিক ভাই শুনছেন, কথা শুনতেছেন? জি ভাই, জি জি হ্যাঁ, বলেন। আমাদের এই কমিউনিটির সমস্যার কারণে আসলে আমরা কতটুকু পিছাচ্ছি, বা আমাদের এক ঐক্যবদ্ধ না থাকার কারণে কতটুকু পিছাচ্ছি, এই ব্যাপারে যদি কিছু বলতেন। এখন কমিউনিটির বিষয়টা হচ্ছে যখন কিনা আমরা একে অপরের ভালো চাই না, তখন আর করার কিছুই থাকে না। এখন আমরা সব সময় শিক্ষা দিয়ে আসতেছি, ইভেন ছেলে মেয়েদের হোক, স্টুডেন্টদের, তাদের সবাইকে শিক্ষা দিই যে তোমরা সবাই একত্রে থাকবা, ভালোভাবে চলবা, এই করবা ওই করবা, একত্রে থাকার কি উপকারিতা ছোটবেলা থেকে পড়াইতেছি ঠিকই, কিন্তু সেই শিক্ষাটা যখন আমাদের নিজেদের মধ্যে গ্রো করে নাই, সেই ক্ষেত্রে আমার মনে হবে যে আমার নিজের মধ্যে শিক্ষার অভাবটা রয়ে গেছে এখন। তা আমার আগে নিজে শিক্ষা গ্রহণ করা উচিত, পরবর্তীতে আমার শিক্ষা সেটা প্রচার করা উচিত। যেহেতু আমাদের ধর্মে, ধর্ম অনুযায়ী সেই বিষয়টা অ্যালাউ করে না নিজে কিছু না করে অন্যকে উপদেশ দেয়া। তা আমাদের উচিত হবে যে আমরা যারা এইটার সাথে জড়িত, কোচিং বিজনেস হোক বা অ্যাজ এ টিচার হোক বা প্রাইভেট টিউটর যারাই হোক, তাদের যে নিজস্ব কমিউনিটি থাকা উচিত, তারা যে একটা গ্রুপ, তারা যে তাদেরকে কিছু দিচ্ছে শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে, যতটুকু করা প্রয়োজন ততটুকু করা হচ্ছে। আমাদের যতটুকু আমরা নিজেরা একত্রে থেকে দিতে পারি সেটুকু দেয়া, এবং সবাই একসাথে থেকে কোনো একটা কমিউনিটির মাধ্যমে নিজেদের অস্তিত্বকে তুলে ধরা, এইটা আমাদের জন্য অতীব প্রয়োজন হয়ে গেছে বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি এতটুকুই যে অ্যাটলিস্ট নিজেদের কথা হলে ভেবে হলেও আমরা চাই যে আমরা সবাই একসাথে থাকি, এবং এ বিষয়ে যারা আছেন তাদের উদ্যোগ গ্রহণ করলে মনে হয় কাজটা আরো সহজ হয়ে যায়। আমি এই জায়গায় একটু নোট করতে যে সাইদ ভাইয়ের কাছে যাবো। আসলে যাদের সিনিয়র আমরা মানছি, যাদের হুম। সিনিয়র মানছি, হ্যাঁ, 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 উনি আছে হ্যাঁ, প্রফেশনে 25 বছর 26 বছর ধরে আছে। হ্যাঁ, তো আমাদের নারায়ণগঞ্জ গল্প বলি একটু কষ্ট করে। নারায়ণগঞ্জে আমাদের ভাইয়া হয়তো দেখছেন, যখন কলেজ রুটে ঢুকেন দুই পাশে দুইটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে অনেক বড় বড় করে দেয়ালি কালি খায় টিচাররা, বিশেষ করে তুলারাম কলেজের সামনে হ্যাঁ, বড় আছে, ওটাতে দেয়ালি কালি খায়। তো এরকম একটা কমিউনিটি হলো আমাদের যে এসএফ কমিউনিটি, কোচিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এসএফ। তো এসএফটা যখন হলো, তখন তারা প্রায় বড়রা যারা আছে, যারা 25-26 বছর, অনেক পুরানো অনেক টিচাররা আছে, আমাদেরকে ইনভাইট করতে আমরা সবাই গিয়েছি। তো বড় বড় সবাই মিলে একটা কোচিং সেন্টারের জন্য একটা অ্যাসেট তৈরি করলো, একটা কমিউনিটি তৈরি করলো, এখান থেকে ভালো একটা টাকা দিলাম আমরা, 3,000 3,500 করে টাকা দিলাম। আপনার হয়তো মনে আছে ভাই এই মনে জিনিসটা। আছে, মনে তো আছে, আমরা, সব মনে আছে। ঠিক আছে, কমিউনিটি করে একটা টিম করলাম আমরা, এত কিছু দিলা, যত কিছু আসুক, যত ঝুট ঝামেলা আসুক, আমরা পরিচালক সাথে এডিসির সাথে কথা বলবো, আমরা এই বন্ধকালীন সময় একটা পারমিশন নিয়ে আমরা কিন্তু ব্যাচগুলা কন্টিনিউ। তাদের সাথে যখন তারা প্ল্যান করলো কি, তারা 4-5 জন মিলে, মানে যারা বড়রা আছে, যারা কমিউনিটিতে আছে, তারা চিন্তা করলো ছোটখাটো যারা ওয়ালে লেখাই, ওয়াল বন্ধ, তারা ওয়াল দেখাতে পারবে না, যারা ওনাদেরকে ডোনেট করবে, টাকা দিবে, আমি তো বলি তাদেরকে ওই ঘুষ না, তাদেরকে দান করে, আমরা দান করি, মাঝে মাঝে দান করে হয়তো লেখাতে হচ্ছে, ঠিক আছে, আমরা দান করে হয়তো ওই ওয়ালে লিখাইতাম, এরকম অবস্থা হয়ে গেছে। যারা টাকা দিবে ওয়ালে লিখাইতে পারবে। আর কিছু গ্রুপ আছে, 3-4টা গ্রুপে ভাগ হয়ে গেল। আসলে এই সমস্যার জন্য আপনি হয়তো যে সমস্যার সম্মুখীন করছেন, সাইদ ভাইয়ের কাছে আমি আচ্ছা, জানতে চাই আমি যদি কিছু বলেন। আমি একটু প্রথম থেকে বলি, হ্যাঁ, প্রথম থেকে বলি। আচ্ছা আচ্ছা, অবশ্যই তো অবশ্যই। 2019 সাল, 2019 সালের তখন ফেব্রুয়ারি মনে হয় 2 বা 3 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। তো আমরা তখনও কোচিং বন্ধ দিই নাই, ক্লাস চাইতেছিলাম, আমি আর রায়হান ছিলাম দুইজন দুই রুমে। তো হঠাৎ করে নিচ থেকে একজন লোক আইসা বললো, তাড়াতাড়ি কোচিং এর সবাই স্টুডেন্ট করে ছুটি দিয়া আপনারা চলে যান, পুলিশ আইছে। তো আমরা শোনার সাথে সাথে কোচিং তালা মাইরা নিচে চলে গেলাম, ঠিক আছে। এর পরের দিন কোচিং অ্যাসোসিয়েশন মিটিং ডাকছে যে এই মিটিং এ কিছু একটা সিদ্ধান্ত হইব, সবাই মিল্লা যা করবো এক লগে করবো। ওকে, তো গেলাম। তো মিটিং এ অনেক আলোচনা, অনেক আছে, নাম নাম ধরে বলতে চাই না, প্রপার নাম ইউজ করা যাইব না, ঠিক আছে। প্রথমে কইলো যে নারায়ণগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশনের জন্য 1,000 টাকা। তো আমি দিলাম 1,000 টাকা, ঠিক আছে। পরে আমার কোচিং এর নামটা নিবন্ধিত করাইলাম নারায়ণগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন। এরপরে বললো কেন্দ্রীয় পর্যায়ের জন্য 4,000 টাকা, ঠিক আছে। ওদিকে আমাদের জগন্নাথের এক বড় ভাই আছিল, আপনি হয়তোবা চিনবেন, রবিউল ভাই। হ্যাঁ 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 রবিউল ভাই মানে সে অনার্স স্টুডেন্ট পড়ায়। রবিউল ভাই মানে পুকুর হ্যাঁ পাড়ে অনার্স হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট পড়ায়। হ্যাঁ, আমাদের জগন্নাথের বড় ভাই। তো
সে আমারে বলতাছে, ডাক দিছে, মানে পার্সোনালি ডাক দিছে। কারণ আমি দাঁড়াইছিলাম, হাত তুলছিলাম যে আমি কেন্দ্রীয়তে আমি টাকা দিব আর কি, কেন্দ্রীয়তে আমার কোচিং এর নাম অন্তর্ভুক্ত করতে চাই। তো সে আমার পার্সোনালি ডাক দিছে, ডাক দিয়ে বলে এইসব বংচং করে লাভ নাই, ঠিক আছে, টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, টাকা পয়সা তোর কাছেই রাখ, আর কোনো কিছু হইলে আমি দেখবো না, তোর ব্যাপারটা আমি দেখবো না, এখন টাকা পয়সা দিস না, এইসব ভন্ডামি আছে, ধান্দাবাজি আছে, বুঝছো। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি যেটা কইবেন ওইটাই। পরে টাকা পয়সা আর দেই নাই। পরবর্তীতে যেহেতু আমি নারায়ণগঞ্জের কোচিং এর একটা পার্ট হইছি, এখন কবে থেকে কোচিং শুরু করতে পারবো এটার জন্য দুইজন সিনিয়র, নাম বলা যাইবো না, নাম বলবো না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাম নাম বললে চাকরি থাকবো না, ঠিক আছে। তো আচ্ছা জানি, বলেন। ওই দুইজন সিনিয়ররা আমরা ফোন দিতেছি, আমি একজনের, রায়হান একজনের। তো 8-9 বার ফোন দেওয়ার পর তারা ফোন কাইটা দেয়, অনেক ব্যস্ত মানুষ, ঠিক আছে। তো একবার রায়হানের একটা ফোন ধরছে, ফোন ধরার পরে কইতাছে যে ভাই কোচিং শুরু করবো কবে থেকে, আপনারা কবে থেকে কোচিং শুরু করবেন? কয় ভাই মনে হয় না এই মাসে কোচিং শুরু করতে পারবেন, ঠিক আছে, ওই বড় ভাই কইতাছে। কিন্তু ওই বড় ভাই তলে তলে কোচিং ঠিকই করাইতেছে, এবং সে ঠিকই নিজের পকেট ভারী করতেছে। আপনি মনে আমার ব্যাপারটা মনে বুঝেন নাই, তাই না? হ্যাঁ, বুঝছি মানে বুঝছি আমি। হ্যাঁ তারে যখন ফোন দিছে, সে তখন বলছে না ভাই এই মাসে মনে হয় কোচিং করানো যাইব না, কিন্তু সে নিজেই তলে তলে ঠিকই কোচিং করাইতেছে, ঠিক আছে। এই ধরনের ফাইজলামির কোনো আচ্ছা। মানে হয় না, ঠিক আছে। আমি যদি ভালো আহ, হই, আমি যদি যোগ্য হই, আমি আমার নিজের স্থান নিজেই আমি একটা জায়গা করে নিই, এটাই স্বাভাবিক ব্যাপার, নাকি? সে ওদিকে তো আমার এরকম কপটতা করার কোনো দরকার নেই। আপনি একজন বড় ভাই, আপনার একজন আমরা সিনিয়র ভাই হিসাবে জানি, ঠিক না, আপনার সম্মান করি, এই সম্মানের জায়গা তো নষ্ট করার কোনো দরকার নেই, তাই না? তো এইটাছে অবস্থা। রাইট। আর দেয়ালে লিখনের ব্যাপারটা নাই কইলাম। আরেকটা ঘটনা কি, আমি নাম কমু না, নাম কইলে সমস্যা আছে, রিয়াদ তুমি তো বুঝোই আচ্ছা আচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই, এটা আচ্ছা, আমাদের আমি আছে, এগুলো জানি আমাদের বেসিক্যালি ভিতরে। কোচিং এর জন্য কোনো বিজ্ঞাপন করি না। তো একবার রায়হান আর আমি সিদ্ধান্ত নিলাম যে কোচিং এর জন্য 12টা ব্যানার বানাবো। 12টা ব্যানার, একটা ব্যানার 160 টাকা না 65 টাকা এটা পড়ছে, 2000 টাকা পড়ছে 12টা ব্যানার। আচ্ছা, লাগাইতে আর 600-700 টাকা লাগছে। যাই হোক, তো লাগাইছি আমরা তোলারাম কলেজের সামনে যে ছোট ছোট ব্যানার গুলি থাকে না, এরকম হ্যাঁ দুই হ্যাঁ পাশে হ্যাঁ। দুইটা দুইটা করে 4টা ব্যানার লাগাইছি। তো রাত্রেবেলা একজন আমার ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে ভাই আপনার ব্যানার জানি কে জানি খুইলা ফালাইছে, ঠিক আছে, কে জানি খুইলা ফালাইছে। আমি কইলাম কে খুলছে ভাই? বাকি আমি জানি না। এরপরে আমার একটা ছোট ভাই আছে, মানে ওই কলেজ রোডই থাকে, ছোট ভাইরে বলছিলাম তুই একটু দেখা দেখা রাইস তো, আজকে মনে হয় আমার ব্যানারগুলি চুরি হইবে, কারণ যেদিন লাগায় ব্যানারগুলি ওই দিনই নাকি চুরি হয়ে যায় বা কেউ ফালায় দেয়। তো সে আমারে একজনের নাম বলছে যে ভাই হ্যাঁ এই কামটা করছে। পরে আমি ইনভেস্টিগেট করে দেখলাম যে যে আমারে ফোন দিছে হ্যাঁ আমার ব্যানারগুলি সরাইছে, আর হ্যাঁ আমারে ফোন দিয়া কইতাছে যে ভাই আপনার ব্যানারগুলি কে জানি সরাই দিছে। কোন তো ভাই কি একটা কমেডি। আর এরপরে ভাই এই ব্যাপারটার পরে আমি একটু নোট করতে চাই, যে আপনাকে বলছে হয়তো আমি চিনে গেছি, আমি জানি তারা এই সাইকোলজিক্যাল কলেজে কাজ করে। সাইকোলজিক্যাল থ্রিলার মুভির মতো আমার কইতাছে ভাই আপনার আপনার ব্যানার সরাইছে, আবার আসলে হ্যাঁ সরাইছে। ব্যাপারটা কেমন সাইকোলজিক্যাল মুভির মতো না? ক্রিস্টোফার আবার নোলান, ভাই ক্রিস্টোফার নোলানরে ফেল করে দিছে। অদ্ভুত। আরেকটা ব্যাপার শেয়ার করি, আমরা যখন বিশেষ করে ব্যানারটার ব্যাপারে কি করে, আপনি যখন জিনিস খেয়াল করছেন কিনা, মানে সুন্দর করে গোল করা ব্লেড বা কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে এটা সুন্দর করে কাইটা রাখে। আসলে আমি আমার এলাকায় যখন আমি ব্যানার লাগাই তখন আমি এই প্রবলেমটা ফেস করি না, কিন্তু যখন কলেজ রোডে কোনো ব্যানার বা পোস্টার লাগাতে যাই, রাতের বেলা পোস্টার লাগাইছি 3টা বাজে, সকালবেলা ফজরের পর গিয়ে পোস্টার উপরে পোস্টার পড়ে গেছে, ভাই এটা কাজ করলো কেনায়, এটা কি এই কাজ করলো কেনায়, অর্ধেক পোস্টার ফালা রাখছে কেন, ওইটা কি সবারই অধিকার আছে, তুই 5টা পোস্টার আছে তুই 2টা মার আর 2টা 3টা খালি রাখ। তো এই কাজগুলো যারা করে ভাই, আসলে এই কারণে হয়তো আমাদের আজকে এই আমরা এত প্রবলেম সম্মুখীন হচ্ছি, না হলে আমাদের মানে আমাদের এই সবাই একসাথে থাকলে আমরা শুরু করতে সবাই পারতাম। একসাথে থাকলে আমরা কিন্তু একটা বড় কিছু ভাবে বা এই স্বাস্থ্যবিধি বজায় রেখে কিন্তু আমরা কাজ করতে পারতাম। কারণ ঠিক আছে। আচ্ছা। হুম। স্টুডেন্ট আমি এইচএসসির কথা বলতেছি, স্কুলের না। এইচএসসির 90% স্টুডেন্ট কোচিং এ পড়ে, একবারে হুম। পুরো হোল বাংলাদেশের কথা বলতেছি। রাইট। 90% স্টুডেন্ট কোচিং এ পড়ে, কারণ কি আমারে যদি কেউ বাসায় নিয়ে যায় পড়াইতে চায়, কমপক্ষে হুম। তাকে 5 থেকে 6 হাজার টাকা দিতে হবে, ঠিক আছে। হুম। আমি শুধু অ্যাকাউন্টিং আর ফিনান্স পড়াইলাম,
ইংরেজি পড়াইবো কে, আইসিটি পড়াইবো কে, বাংলা পড়াইবো কে, ম্যানেজমেন্ট পড়াইবো কে, এত কিছু কে পড়াইবো? সে যদি ইন্ডিভিজুয়ালি টিচার রেখা বাসায় পড়তে চায়, তার শুধুমাত্র এই পড়ার জন্যই 20 থেকে 25 হাজার টাকা লাগবে, আর একটা কোচিং এ 2,000 টাকায় সবকিছু সার্ভিস দিচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে পড়াশোনার জন্য কোচিং এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের প্রেক্ষিতে পড়াশোনার জন্য আসলে অবশ্যই। কোচিং এর কোনো বিকল্প নাই। কারণ কোনো কলেজে, ইভেন আমি তো নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি 2 বছর নটরডেম কলেজে পড়ছি, ইভেন নটরডেম কলেজেও স্টুডেন্টদের সাথে হেলাফেলা করে, এত ডিসিপ্লিনের কথা বলে। আমি জানি শুধু নটরডেম কলেজ না, সিটি কলেজ, রাইফেলস স্কুল এন্ড কলেজ, বিশেষ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল, সব কলেজেই এত এত স্টুডেন্ট, একটা ক্লাসে 150 জন, 160 জন করে ক্লাস নেয়। ঠিক আছে, আর টিচাররা আসলে এত ভালো করে সিরিয়াস পড়াশোনা করেন, ঠিক আছে, কোনো কলেজেই না বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে কোচিং এর কোনো বিকল্প নেই। আর পোলাপাইনও বুঝে, সেজন্য পোলাপাইন একবারে প্রথম দিন থেকেই, ভর্তির প্রথম দিন থেকেই যে কোনো একটা কোচিং তাদের পছন্দ মতো বাইছা নেয়, হ্যাঁ, ঠিক না? তো সেই ক্ষেত্রে আসলে তো কিন্তু এই সেক্টরটা এত ইম্পর্টেন্ট একটা সেক্টর, বলে না, মনে করো যে আজকে আমাদের আতিক রিফাত বিসিএস এর পুলিশ ক্যাডার হয়ে গেল, ঠিক আছে, আচ্ছা, সে ফর এক্সাম্পল, হাসি না তুই অবি এটা নাটক করিস না, মন্ডামি করিস না। আচ্ছা, বিসিএস এ সে পুলিশ আচ্ছা, ক্যাডার হয়ে আচ্ছা। গেল, এখন এই ক্রেডিট কি পুরোটাই তার? অবশ্যই না, তার পিছে তার বাবা মায়ের একটা ভূমিকা আছে, কিন্তু বাবা মায়ের কথা কিন্তু কেউ অবশ্যই, বলবো না। অবশ্যই। কারণ ওই যে পিসের আনসাং হিরো, ঠিক একই রকম আমাদের দেশের হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার আনসাং হিরো, মানে পর্দার আড়ালের নায়ক হচ্ছি আমরা, বাস্তবতা হচ্ছে এটা, রাইট। ঠিক না? ঠিক, কিন্তু আমাদের আমাদের কোনো ক্রেডিট নাই, এবং আমরা আমাদের যে ন্যায্য যে পারিশ্রমিকটা বা আমাদের যে মেধার দামটা, ওই মেধার দামটা আমরা অনেক হ্যাঁ, ক্ষেত্রে অবহেলিত হই। ঠিক আছে, এটা হয়তো জিয়াদ, হয়তো তুমি জানো, তাই না? তোমার আসলে নতুন করে বলার কিছুই নেই। আমরা হ্যাঁ, এটা থেকে অবশ্যই। অবহেলিত হই, প্লাস বিভিন্ন পরিস্থিতি, এসএসসি পরীক্ষা, ক্লাস বন্ধ, ঠিক আছে, কোন স্টুডেন্ট দেখা গেল যে 15 দিন ক্লাস করলো, ঠিক আছে, এরপরে ওই মাসের বেতন নাই। এগুলি আসলে ইন্টারনাল কথাবার্তা, যদিও আমি এগুলি নিয়ে তেমন কনসার্ন না, তারপরে মাঝে মাঝে চিন্তিত হয়ে যাইতে হয়, ঠিক না? কারণ এটার উপরে আমার হ্যাঁ, আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আমার হ্যাঁ, হ্যাঁ, ইনকাম সোর্স, এটা ওয়ান অফ দ্য মোস্ট মেজর ইনকাম সোর্স হচ্ছে আমার কোচিং। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলি, ছোট ছোট জিনিসগুলি কিন্তু আমাকে আমাকে ভাবায় তোলে, আমি কনসিডারেশনে নিয়ে আসি, তাই না? এইটাই একমাত্র প্রফেশন, যেই প্রফেশনে স্টুডেন্টরা যদি বা কোনো কর্তৃপক্ষ, মানে কেউ যদি টাকা পয়সা মাইরাও দেয়, তাইলে আমরা কিছু বলতে পারি না। তুমি গার্মেন্টস সেক্টরের কথা চিন্তা করো, গার্মেন্টস সেক্টরে কোনো একটা প্রতিষ্ঠান যদি অন্য প্রতিষ্ঠানের টাকা মাইরা দেয়, খবর আছে কিন্তু, ঠিক না? খবর আছে না? অবশ্যই। কিন্তু আমার হ্যাঁ, টাকা যদি কোনো স্টুডেন্ট মাইরা দেয়, আমি কিন্তু স্টুডেন্টের ফোন দিয়ে বলবো না যে ভাই আমার টাকাটা দিলা না, এটা কিন্তু আমি বলবো না, কারণ আমার একটা মান সম্মান আছে, একটা আত্মসম্মান, একটা লজ্জার একটা ব্যাপার আছে, হ্যাঁ, নাকি হ্যাঁ, দিয়া? তুমিও তো জানো, হ্যাঁ, হ্যাঁ, বিভাস, অবশ্যই। তুইও তো জানো নাকি? এরপরে ভাই আরেকটা জিনিস নোট করতে চাই, যেহেতু আমাদের কি বলে, আমাদের আপনি চিনবেন হয়তো, মোশাররফ স্যার করে একজন স্যার আছে, চিনেন হয়তো। তো হ্যাঁ, ভাইয়া চিনি। পড়াইছি, কলেজ রোডে পড়াইছে অনেকদিন, অনেক অনেকদিন পুরানো। পরে হ্যাঁ, হ্যাঁ। তো লাস্টে চলে গেছে, তো ভাইয়া আমাদের একটা চলে গেছে। কোশ্চেন, হ্যাঁ ভাইয়ারা নারায়ণগঞ্জ কলেজ রুট নিয়ে কথা হচ্ছে নাকি, ঠিক আছে, এরকম এই ব্যাপারে জিজ্ঞেস করতেছে, ভাইয়া আমাদেরকে কমেন্টস করেছে, ঠিক আছে। তো কমেন্টসটা একটু দেখেন, একটু কষ্ট করে আমি যদি শো করি, একটু দেখেন। শো করে দাও। হ্যাঁ, হ্যাঁ। মোশাররফ ভাই আমার প্রিয় ভাই। হুম, হুম, হুম। ভাইয়ারা, নারায়ণগঞ্জ কলেজ রোডের কোচিং এ পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে কি ভাই? হ্যাঁ, আমরা আসলে আজকে লাইভে মূলত ওই জিনিসটা নিয়ে কথা বলতেছি, যে আগামী 3 মাসের মধ্যে মনে হয় না আমরা কেউ কোচিং খুলতে পারবো, ওই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। মোশাররফ ভাই ধন্যবাদ কমেন্টের জন্য। হ্যাঁ, তো অনেকেই কমেন্টস করছে ভাই, অনেকেই সালাম দিয়েছেন, এই জন্য আমি কমেন্টস গুলো সব শো করছি না, ঠিক আছে। না না, তো শো করার দরকার নেই, পরে করে নিব। হ্যাঁ, 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 অবশ্যই। আরেকটা ব্যাপার, আমরা কলেজ রুটের ব্যাপারে একটা ইনফরমেশন আপনার থেকে জানতে চাই। আতিক ভাই কই চলে গেল আবার, ঠিক আছে, যাই হোক, জয়েন। আসবো আসবো। হ্যাঁ, হ্যাঁ। তো এই ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম কলেজ রুটের ব্যাপারে। কলেজ রুটে একটা ব্যাপারে সম্মুখীন হয়েছেন কিনা আপনি জানি না। যেমন একটা টিচার, যখন একটা টিচার, ভাই একটা জিনিস খেয়াল করবেন, একটা টিচার যখন কি বলে আমাদের সাথে দেখা গেল উপরে ঠিক থাকতেছে, কিন্তু কলটা কিন্তু করতেছে, এই জিনিসটা আছে কিন্তু আছে, এরকম আছে। আমি ভাই 2016-তে কোচিং করেছি, 2016-তে আমি করেছি ফার্স্ট নেট টাইম। প্রবলেম হলে হুট করে ড্রপ করলো তাই। আচ্ছা, এমন একজন ভাইয়ের কাছে পড়াইছি, সে কিন্তু আমাদের সব টিচারের সাথে এরকম একটা হাসিটা কথা বলবে, আপনি চিন্তাও করতে পারবেন না। উপরে। চিনি 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 চিনি, আমি চিনি, আমি চিনি। ঠিক আছে, হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ।
তো মানে এরকম একটা হাসিটা কথা বলবে, জীবনে চিন্তা করবে না আপনার, এরকম কিছু জ্ঞান দিবে মনে হবে উনি আপনার বিজনেসের জন্য, উনি মনে আপনি অনেক মানে অনেক মানে অনেক মানে আপনি ওইটা পাইয়ে মনে করেন লাইফে অনেক কিছু করে ফেলতে পারবেন, কিন্তু তলায় গিয়ে কিন্তু আপনার কথাটা আরেকজনের কাছে গিয়ে শেয়ার করতেছে। তো আপনার কাছে আমি একটা কোশ্চেন করবো, আসলে কি ওনার বিজনেস নিয়ে উনি চিন্তা যদি করতো তাহলে উনি কিন্তু আরো ডেভেলপ হতো। উনি সবার বিজনেস ভাবনা করতেছে, সেইবারে যদি আপনার লাস্ট কিছু কথা থাকতো। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কথা না, আসলে এইগুলি নিয়ে যদি আলোচনা করি সারাদিন আলোচনা করা যাইবে, ঠিক আছে। কারণ এই পরনিন্দা পরচর্চা করার সময় শয়তান আসলে আমাদেরকে পরিচিত আমরা করে, কিন্তু না, আমি আমি ভাই টেকনিক্যালি বলবো, হাইপোথিক্যালি বলবো, টেকনিক্যালি কথা বলতে চাই। টেকনিক্যালি আসলে যারা এভারেজ পিপল তারা পিপল নিয়ে কথা বলে, যে এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, এই লোকটা এই লোকটা বউ পিড়ায়, ঠিক আছে, এই লোকটা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, এই লোকটা ছেলেদের সাথে খারাপ ব্যবহার করে। এভারেজ পিপল যারা যারা খুবই এভারেজ পিপল, তারা পিপল সম্পর্কে আলোচনা করে, ঠিক আছে। আর যারা একটু টপ লেভেলের পিপল, তারা আইডিয়া নিয়ে কথা বলে। আইডিয়া, যে আমরা কোন আইডিয়াটা ডেভেলপ করতে চাই, ডেভেলপ করার জন্য আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তো তারা যারা পিছে লাগিয়ে থাকে তারা সবসময় পিছেই পড়ে থাকে, এটা হলো আমার কথা। যারা যারা পিছে থাকে সবসময় পিছেই পড়ে থাকবে। আর আমরা যারা কারো নিয়ে কথা বলি না বা এইসব ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না, আমরা সবসময় আমাদের জায়গায় থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা অনেক আগে থেকে আপনি হয়তো আমার ব্যাপারে জানেন, আমি হ্যাঁ জানি। 18 এর দিক থেকে, 18 এর লাস্টের দিক থেকে অনেক প্রবলেম হয়েছে, অনেক কমপ্লেন আসছে আমার ব্যাপারে, কিন্তু হম অনেক হম পরিমাণ সাপোর্ট রায়হান ভাই যখন আমার পাশে ছিল, আমি চিন্তা করতাম আসলে কত মানুষ কত মানে আমাকে কত পেন দিয়েছে, আমি কতটুকু পরিমাণ পেন ছিলাম, এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। হ্যাঁ, লাস্ট পর্যন্ত আপনাদের থেকে আমি বলি ভাইয়া এই অবস্থা, ঠিক আছে। বিশেষ করে এই জন্য আমি আপনাকে থ্যাঙ্কস, লাইভেও আমি থ্যাঙ্কস জানাই, কারণ আপনি আর রায়হান ভাইয়া এই ব্যাপারটা অনেক আমাকে স্যাক্রিফাইস করছেন এবং অনেক সময় দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ। এটা ঠিক আসলে আছে। একটা দায়িত্ব ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইউসিসি থেকে লোকজন আসতো, বিভিন্ন বিচার টিচার দিত, ঠিক আছে। ইভেন হুম। ওই, আচ্ছা নাম আমি বলবো না, নাম বললে আচ্ছা সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নাম বলেন ওই না, যে সমস্যা নেই। ভদ্রলোক, ওই ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ সবসময় ফিটফাট হয়ে থাকে, ঠিক আছে। ওই হ্যাঁ হ্যাঁ ভদ্রলোক হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একদিন আইসা অনেক বদনাম করছিল, যাই হোক এই বদনাম গুলি আমরা কানে দিই নাই, বরং আমরা তারে আসলে বলছি এখন তো শেষ, এখন তো আর নাই, তাই না, এখন শুধু শুধু আর ই করে লাভ কি? এখন থাক, ওর মতরে থাকতে দেন না, এমন করেন কি? পরে জানি না আমগো নামেও কি বদনাম টদনাম করছে কিনা, আর তো কোনো কনসার্ন আচ্ছা নেই আচ্ছা। এই ব্যাপারে। যাক, হ্যাঁ আল্লাহ যা করে ভালো লাগেই করে। হ্যাঁ, কিছু লোক আছে ভাই আমাদের পিছনে লাগা থাকে, এই জন্য আসলে অবশ্যই। বড় হওয়ার পিছনে আতিক ভাই যেতে যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ কলেজ বোর্ডটা এরকম একটা কোচিং, মানে কোচিং বিজনেস পলিসি, ঠিক আছে, যেখানে আপনি লাস্ট 2020-এর কথাই বলেন, ইউনিভার্সিটি কোচিং নিয়ে কি অবস্থা, ঠিক আছে, আপনার কতজন গিয়েছে বলেন তো আল্লাহ, মানে এই কোচিং ইউনিয়ন ক্লাস, তারপরে আইকন ক্লাস, এটা সেটা হাবিজাবি অনেক কোচিং আপনার কাছে গিয়েছে, আমার কাছেও কিন্তু বলেছে স্টুডেন্ট দিবা, কিন্তু আসলে লাস্ট পর্যন্ত কি হলো, কোনো সলিউশন কিন্তু আসলো না। যার রিজিকে যতটুকু আছে ততটুকুই হবে, আসলে কেউ নামে কেউ উল্টা পাল্টা কথা বইলা কেউ কখনো লাইফে সাকসেস হতে পারে না, এটা হলো বড় কথা। আচ্ছা যাই হোক, আমাদের হ্যাঁ আমাদের মানে আমাদের নিজস্ব লাইফে চলে গেছে, এবার স্টুডেন্টের একটু কেরিয়ারের সম্পর্কে যদি কিছু বলতেন আপনি, ঠিক আছে, মানে আমরা তো স্টুডেন্টের কেরিয়ার, আসলে এই আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, যা সংক্ষেপে কিছু কথা বলা যায়। হ্যাঁ যেমন, হ্যাঁ, কেন আমাদের প্রায় লাইভের শেষ দিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, লাইভের হ্যাঁ কি হ্যাঁ কোনো নির্দিষ্ট বাধা ধরার সময় আছে? না না না, বাধাটা আচ্ছা আমি 1 ঘন্টা 15-20 মিনিট থাকি, সমস্যা নেই, বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। তো যখন স্কুলে পড়ি, ঠিক আছে, বাসায় এক টিচার পড়াইতে আসতো ক্লাস 9-এ, হ্যাঁ। তো সে বলতো আর কি, ঠিক আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তো সে বলতো যে শুনো, ঠিক মতো পড়াশোনা করো, স্কুলটা পাশ করো, কলেজে কোনো পড়াই নাই, ঠিক আছে। মানে সে আচ্ছা আমার একটা মূলা ঝুলাই রাখতো, মূলা ঝুলাইছে, এই নয় একটা মূলা, সামনে মূলা ধরতে গেছি, পরে কলেজে উঠছি, কলেজে উঠার পরে দিয়ে বাপরে, আগে আসছিলাম ডোবায়, এখন দিয়ে আইসি পুকুরে আইসি। যখন কলেজে গেলাম, কলেজে নর্ডেম কলেজের কিছু স্যার ছিল, তারা বলতো যে কিরে, ভালো মতো কোন রকমে কলেজটা পাস কর, এরপরে মনে কর 6 মাস সময় পাবি, ইচ্ছা মতো পড়বি, ঠিক আছে, ইচ্ছা মতো পইরা একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবি,
আরে দেখবি লাইফ কত ইজি, ঠিক একই রকম আরেকটা মুলা খাইলাম, মুলা খাওয়ার পরে ইউনিভার্সিটিতে উঠলাম, একটা পাবলিক ইউনিভার্সিটি, আল্লাহ চান্স পাইলাম। চান্স পাওয়ার পরে ওদিকে দেখি আরো বিনোদন, বিনোদন আর বিনোদন, ওদিকে দেখি আরো কলেজের থেকে বেশি পড়া। এরপরে এই ইউনিভার্সিটি পাস করার পরে এই চাকরির লেখা পড়া, ইউনিভার্সিটি পাস করার পরে দেখি চাকরির জন্য আরো এর থেকে 10 গুণ পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সবকিছুই আমাদের সামনে, সবকিছুই এরকম মূলা ঝোলানো, এত আল যে হ্যাঁ, তো এখন আমাদের মানে এত মানে পড়াশোনা 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 কইরা লাস্ট পর্যন্ত যখন আমরা হতাশ হয়ে যাই, তো এই হতাশ থেকে, ঠিক আছে, হতাশ থেকে বাঁচার উপায়, হতাশ থেকে বাঁচার উপায় নামাজ। এখন আরেকটা কোশ্চেন করি, যেটা আমি সম্মুখীন হয়েছি, আমি সম্মুখীন বলতে আমাদের টিচাররা সম্মুখীন হয়, ঠিক আছে, কেমন সম্মুখীন হয় এটা সাইদ ভাইয়ের কাছে কোশ্চেন। যারা আমরা অনার্স লেভেল কমপ্লিট করি, যেমন সব ফ্যামিলিরা ছেলে কি করে, ছেলে কি করে, কোচিং বিজনেস করে, কোচিং এর স্টুডেন্ট পড়ায়, এই ব্যাপারে বিজনেস করতে খুবই লজ্জাজনক। ঠিক আছে, এটা নিয়ে আসলে কথা বললে আমি টাইমটাও দিতে পারি ভাই, ঠিক আছে, এটা নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে, আসলে দেখো, তো আমার ইউনিভার্সিটির রেজাল্ট অনেক ভালো, আমার ইউনিভার্সিটির রেজাল্ট অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আসলে আমি একটা জবও পাইছিলাম, তুমি হয়তো জানো, ডেল্টা কোম্পানিতে, ডেল্টা কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে জবও পাইছিলাম আমি, ঠিক আছে, কিন্তু আমি আসলে স্টুডেন্টদেরকে এত বেশি, টিচিং প্রফেশনটাকে পড়াইতে আমি এত বেশি পছন্দ করি, ঠিক আছে, এটা একটা প্যাশনের মতো হয়ে গেছে। স্টুডেন্টরা আমার সাথে গল্প করবো, স্টুডেন্টরা একটু দুষ্টমি করবো, ফাইজলামি করবো, ক্লাসে লেট করে আসবো, এই প্রত্যেকটা জিনিসই আমি এনজয় করি, বিশ্বাস করো, ঠিক আছে, আমি গল্প করবো, স্টুডেন্টরা আমি বকমু, এই প্রত্যেকটা জিনিসই আমি এনজয় করি। সেজন্য আমি চিন্তা করলাম হয়তো ওদিকে গেলে আমার একটু সেটেল হবো, হয়তো 2-4 টাকা বেশি কামাইতে পারবো, কিন্তু এই যে মজা, এই যে ভিতর থেকে যে মজাটা, মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা আমি পাবো না। কাজ করার যে আনন্দ, হ্যাঁ, সমাজের মানুষ যত কথাই হোক, ঠিক আছে, আমি যদি অনেক বড় কিছু হয়ে যাই ভবিষ্যতে আর কয়েক বছর পর, আমি তারপরে এই খ্যাপ খেলবো, মানে কোচিং আমি পড়াবো, ঠিক আছে, ইনশাল্লাহ। কারণ এই যে একটা আনন্দ, আমার যে মানে ফিলিংটা এক্সপ্রেস করার যে আনন্দ, এই বাচ্চাদের সাথে, যারা আমার থেকে 10-11 বছরের জুনিয়র এক একজন, তাদের সাথে আমার যে অভিব্যক্তি, দুইটা জেনারেশনের মধ্যে যে পার্থক্য, আমরা জেনারেশন এরকম ছিলাম, তাদেরকে যখন এটা বলি তখন কিন্তু খুব ভালো লাগে যে আমরা খুব লাকি ছিলাম, তোমরা যদি এমন করো তোমরা খুব লাকি হইবা। এই যে বলার মধ্যে যে আনন্দ, এই আনন্দটা আসলে আমি মনে করি না পৃথিবীর কোনো জবের মধ্যে আছে বা পৃথিবীর মধ্যে কাজের মধ্যে। কারণ সমাজের মানুষ যত কথাই বলুক, সমাজের মানুষ যত কথাই বলুক, আসলে এখন শুনতে শুনতে এখন আর তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ আকাশে যখন সূর্য তখন সবাই ডাকবে, আগে রিফাত। হ্যাঁ, অবশ্যই। রিফাত ভাইয়ের কাছে যেতে যাচ্ছি, রিফাত ভাই কি কথা শুনতেছেন? তো রিফাত ভাই যদি বলতেন এই ব্যাপারটা, আসলে টিচিং প্রফেশনে থাইকা আমাদের অনেক রকমের কথা শুনতে হয়, ভাইয়াও বের হয়ে গেছে, হয়তো মেয়েদের প্রবলেম করতেছে রিফাত ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, সাইদ ভাই কথা শুনতেছেন আমার? হ্যাঁ, শুনতেছি, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, আসলে এটাকে কিভাবে বোঝানো যায় একটা ফ্যামিলিকে, বা একটা মানে আমাদের এই অবস্থা, আসলে আমরা কিন্তু, আমি একটু নোট করতে চাই, গালিব স্যার আমাকে একদিন রোডের মধ্যে ধরছে, আচ্ছা আমাদের যে গল্লিটা আছে যেখানে আমরা যাই, তো গল্লিটা আমাকে ধরছে একদিন, আমাকে তোমরা তোমরা এত পড়াশোনা করতেছো, তোমরা এভাবে আসতে থাকতেছো, তোমরা এত পড়াশোনা করতেছো, হ্যাঁ, কিন্তু তোমরা যদি এক একজন যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে এক একজনের ভালো চাকরি হয়ে যেত, এই প্রফেশনটা আছো, আজকে যদি মনে করো তুমি অসুস্থ পড়ে যাও, ঠিক আছে, কালকে তো তোমার স্টুডেন্ট সব থাকবো না। তারপরে আমি স্যারকে বল, ঠিক আছে স্যার, এটা আমি এনজয় করি, আসলে আমরা এই ব্যাপারটা এনজয় করি, এই জন্য আমরা এই প্রফেশনটাতে লাইগা আছি, ঠিক আছে, স্যারকে আমি বললাম আর কি, লাস্ট পর্যন্ত স্যারকে বললাম স্যার এরকম এরকম আমরা এই প্রফেশনটা অনেকদিন ধরে লাইগা আছে, দেখা ভালো লাগে না। পরে স্যারের ভাই আতাউ স্যারকে হয়তো চিনেন আপনি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো আতাউ স্যারের কথাও আমাকে বললো এরকম এরকম, আতাউ স্যার কিন্তু আপন ভাই গালিব স্যারের, তো এখানেও স্যার আমাদেরকে শেয়ার করলো। পরে লাস্ট পর্যন্ত আসলে আমরা কি পরিমাণ
মানে এই প্রফেশনটা যখন কিছু টাকার জন্য আসছি, কিন্তু এই প্রফেশনের মায়া কিন্তু আমরা ছাড়তে পারছি না। মায়া ঠিক মায়া আছে? মায়া হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো আমি এখান থেকে চলে যেতে যাচ্ছি, আমি কি চিন্তা করবো না একটা চাকরি করবো, কিন্তু আমারও চিন্তা ভাবনা হলো একটা চাকরি যদি নেই, যদি আমার অফিস টাইমটা হয় 9টা থেকে ধরে 7টা পর্যন্ত, আমি সকালবেলা হলে একটা ব্যাচ পড়াবো ভাই। ঠিক আছে? মানে আসলে একটা আমি মানে শুক্র শনিবার এই হ্যাঁ, আমি হ্যাঁ, শুক্র শনিবার 2 দিন একটা ব্যাচ পড়াবো চিন্তা করছি, ঠিক চাকরি আছে। বাকরি হইলো। মানে আমিও চিন্তা করছি, আমি যদি ফজরের পর থেকে ধরে কেন আপনি হয়তো জানেন আমি কি করি, আমি সকালবেলা ফজরের পর বেস্ট টাইম দেই, এরকমও আছে বুঝছেন। মানে হ্যাঁ সকালবেলা শুনছি শুনছি। 6টা বাজে, আমি 6:30 বাজে বেস্ট দিয়েছি। মানে পোলাপান হতাশ হয়ে যায়, আসতে হবে তোমার। ঠিক হ্যাঁ আছে? স্বাভাবিক, একটা টেকনিক্যাল পড়াশোনা, হ্যাঁ, হ্যাঁ। আইসিটি তো একটা তো টেকনিক্যাল পড়া, তাই না? করতেই হইব, হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। তো এই জন্য ছেলেপেলেরাও আমার কাছে আসে। ঠিক আছে? ওই আর কি। হ্যাঁ। তো তো যাই একদিনের ঘটনা শেয়ার করি, তো যেহেতু এই হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটার প্রেক্ষিতে আমরা আছি, রবিউল ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। কারণ রবিউল ভাই, আমি যে এলাকায় থাকি গাবতলী এলাকায়, রবিউল ভাইয়ের সাথে একসাথে অনেক দিন উঠা বসা, একসাথে নামাজ পড়ছি, একসাথে অনেক জায়গায় গেছিও। রবিউল ভাই আমার অনেক পছন্দ করে, আবার এক ইউনিভার্সিটিতে পড়ছি, যদি আমার থেকে 6-7 বছরের বড় বয়সে। তো রবিউল ভাই একদিন আমার রাস্তায় দেখছে, হ্যাঁ ছিল রিক্সায়, সে রিক্সায় ছিল, রিক্সা থেকে নামছে, নামার পরে, এটা 2020 সালের প্রথম দিকের ঘটনা, এই যে রিসেন্ট ঘটনা, জানুয়ারি মাসের হ্যাঁ, ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, তো রবিউল ভাই রিক্সা থেকে নামছে, নামার পরে আমারে পিঠের মধ্যে একটা ঘুষি মারছে। আমি কইলাম ভাই কি হয়েছে, মারলেন কি লেগা, তুই এদিকে কি করস? আমি কইলাম ভাই পড়াই। কই তুই এইগুলি এখনো ছাড়স নাই? আমি কইলাম না ভাই এখনো তো ছাড়ি নাই, কিছু একটা হইলে ছাড়মু। কয় তুই এখন থেকে এটি ছাড়, এটি ছাইরা একটা বছর ঠিক মতো পর, তোর তুই ভালো কিছু হবি। ঠিক আছে, তুই এদিকে থাকিস না ভাই, তুই আমারে দেখ, আমি ভাই মায়ায় পড়ে গেছি। আমিও ভাই তোর মতো এরকম অনার্স লেভেল থেকে শুরু করছিলাম, শুরু কইরা মইরা এখন ভাই এদিন মায়ায় পড়ে এখন আর ভাই ছাড়তে পারি নাই ভাই। ঠিক আছে, যদিও ভাই টাকা পয়সা কামাই, কিন্তু ভাই এখন ভাই দেহি এক বন্ধু বিসিএস ক্যাডার। ঠিক আছে, দেখা করতে কয় লজ্জা লাগে ভাই, বুঝতে পারছস? জাগা ভাই থাকিস না, ঠিক আছে, আর দোয়া করিস। মানে এই জিনিসটার পরে আমি 2 দিন অনেক চিন্তা করছি যে আসলে ভাই এটা কি কইলো। ঠিক আছে, তুমি মনে হয় বুঝতেছো আমি অবশ্যই, কি অবশ্যই। কইতাছি, কারণ হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। হয়তো অনেক দেরি হয়ে মানে যেতে পারে, আমার কারণ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের মানে অবস্থাটা এমবিবিএস, ভাই এরকমই হয়ে গেছে আসলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এমবিএ তো শেষ করতে অলরেডি 2 বছর এমবিও আগে, শেষ করছেন। 2 বছর আগে এমবিএ হ্যাঁ। শেষ করছি। ঠিক আছে, 2 বছর হয়ে গেছে। তারপরে একটা মায়া, পাশাপাশি চাকরি বাকরি করা তো পড়তাছি, কিন্তু এই যে একটা মায়া, এই মায়াটা আসলে আমার মনে হয় সারা জীবনই থেকে যাবে, সব স্টুডেন্টের প্রতি যে মায়া। ঠিক আছে, একটা অবশ্যই। প্রত্যেকটা জিনিস, একটা ক্লাসরুমের প্রত্যেকটা জিনিস আমি ফিল করি। ঠিক আছে, সেই জন্য এই যে মায়াটা, এই মায়াটা থেকে আসলে বের হওয়াটা অনেক কঠিন। এটা আসলে তুমি আরো কয়েকদিন থাকলে তুমি আর ভালো বুঝতে পারবা। আমি তো ভাই মানে কত যে মানে এতই সমস্যার সম্মুখীন হয়েছি এই কোচিং এর মানে এই কোচিং এর সাথে জড়িত হয়ে। তো এখন আসলে থাকতে পারি না। ঠিক আছে, বাসার থেকেও বাবা বলে একটা জব কর, এই কোচিং টোচিং। একটা জিনিস স্বীকার করতে হয় হয়তো ভাই, ইসের থেকে আপনার ইনকাম করি বা ওইখান থেকে কিন্তু কোচিং এ একটু টাকাও বেশি আছে মোটামুটি ভাবে। হ্যাঁ, অনিক ভাই কথা শুনতেছেন? শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ। দেখবেন আমরা যদি একটা চাকরি করি দেখা যায় 25-30 হাজার টাকা স্যালারি পাইলাম, কিন্তু এখানে যদি আমার পার্মানেন্টলি স্টুডেন্ট ঠিকঠাক আসে, সব সময় ভালো একটা ইনকাম হয়, ঠিক আছে, হম কিন্তু সেই হয়। টাকাটা কিন্তু থাকে না আসলে। সেই টাকাটা কিন্তু আসলে থাকে না, আমরা কিন্তু খরচ টরচ করে ফেলি সবচেয়ে বেশি এটা। হ্যাঁ, মানে ই যাতায়াত হয় খরচই তো আর আছে। তোমার বাসা কই, হ্যাঁ, ফতুল্লা না? ফতুল্লা থেকে কলেজ রোড আইতে 50 টাকা রিক্সা ভাড়া দিতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, রিক্সা ভাড়া অবশ্যই, 50 হ্যাঁ, টাকা না? আই যেতে 100 টাকা, হ্যাঁ, এই 30 দিনে 3,000 টাকা শেষ। ব্যাপারটা বুঝছো? তো সব এইভাবে একটু মনে করে ক্যালকুলেটিভ হিসাব সব করলে হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে অনেক সময় ক্ষুধা টুধা লাগে, বাইরে খাইতে টাইতে হ্যাঁ, হয়। বাইরের খাওয়ার এক্সপেন্স তো আসলে না বললেই না, প্রচুর এক্সপেন্সিভ একটা ব্যাপার। ঠিক আছে, আমাদের যেমন ইনকাম হয় তেমন কিন্তু ওদিকে খরচ হয়ে যায়, যাতায়াত খরচ প্লাস অন্যান্য হুম, খাওয়া দাওয়ার খরচ। বা দেয়া যায় হুম, যে এই হুম, কমিউনিটিতে আজকে এত টাকা দাও, চাঁদা তুলতে আসে তো, প্রতি মাসে হুম, মাসে হুম, 200 টাকা করে এই চাঁদা দিতে হয়, ওই চাঁদা দিতে হয়, বহুত ঝামেলা। তারপরে আমি বললাম ঝামেলা হইলো যে একটা মজা আছে, একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। হুম। ঠিক আছে, অনেক আবার ক্লান্ত নিজের লাগতেছে, স্বাধীনতাও আছে। অবশ্যই স্বাধীনতা আছে। আমি আজকে চাইলাম ক্লাস নিবো না, বলে দিলাম অসুস্থ, হ্যাঁ, ক্লাস নিবো না। ঠিক আছে, হ্যাঁ, পোলা হ্যাঁ, পাইনও খুশি, আমিও খুশি।
পোলাপেন ক্লাস নিব না এটা শুনলে কিন্তু খুশি হয়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, কিন্তু লং অবশ্যই। টাইম না, লং টানা টাইম না 3 দিন, মানে টানা 3 দিন ক্লাস না নিলে কিন্তু আবার পরে সমস্যা, গার্ডিয়ানরা আবার কইব কোন স্যারের কাছে পড়ছ, স্যারের দিকে অনেক হ্যাঁ চাকরি পাস, অবশ্যই। ঠিক না? হ্যাঁ এরকম হ্যাঁ অবস্থা। এটা মানে একদিন দুই দিন মিস করলে দেখা যায় ছেলে পেলেরাও ঘোরা টোরা মজা পায়। আপনারা জানেন কলেজের কেমন কি হ্যাঁ, কলেজ অবস্থা। জুড়ে নতুন নতুন প্রেম করে তো, এই যে স্যারে আজকে ক্লাস নিব না, চল আজকে একটা ডেটিং হয়ে যাক। জাস্ট আমি এমনি জাস্ট ফান হিসাবে কইলাম, কেউ কিছু মনে করার কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি লাস্ট ভাইয়া আতিক ভাইয়া আসতেছে না, কোথায় গেল আতিকের বুঝলাম মনে না। নেট প্রবলেম হইতাছে, একটা মেসেজ দিলাম আমারে তো নেট প্রবলেম। আচ্ছা আসবো, সমস্যা নাই, নেট প্রবলেম ঠিক আচ্ছা হইলে আচ্ছা আইসা পড়বো। আচ্ছা, একটু ওয়েট করি। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাছে স্টুডেন্টের ক্যারিয়ারের ব্যাপারে, এইচএসসি স্টুডেন্টের এই করোনাকালীন পরিস্থিতিতে কি কি করণীয়, কি কি বর্জনীয় একটু আচ্ছা, কি কি লাস্ট। করণীয়? এইবার আমার একটা ছোট ভাই আছে, ছোট ভাই বলতে একটা ছোট ভাই আছে, আরেকটা আমার ভাতিজা আছে, ভাতিজা, ঠিক আছে, ভাইয়ের ছেলে। তারা দুইজনই নটরডেম কলেজের স্টুডেন্ট, এবার এইচএসসি পরীক্ষা। তারা কিন্তু বইসা নাই, তারা কিন্তু বইসা নাই, তারা কিন্তু এইচএসসির যে কোর্সটা ওটা কিন্তু কমপ্লিট করছেই। তারা অলরেডি সাইফোর্সের ভোকাবুলারি কিনা ভোকাবুলারি পড়া শুরু করে দিচ্ছে। এর মানে কি, তারা তাদের আইটা হচ্ছে সামনের দিকে, ঠিক আছে। কিন্তু আমারে মাঝে মাঝে আমার স্টুডেন্টরা, আমার পার্সোনাল কোচিং এর স্টুডেন্টরা আমার কোশ্চেন জিজ্ঞেস করে যে ভাইয়া কি অবস্থা, পড়ি না, 2-3 মাস ধরে কিচ্ছু করি না, পড়া হইতাছে না ভাইয়া, মনে হয় পরীক্ষা ফেল করবো, এই টাইপের কথাবার্তা যায়। কিন্তু যে পড়ার, যে দূরদৃষ্টি সম্পন্ন, যার চোখটা সামনের দিকে, যার মিশন এবং ভিশন ক্লিয়ার, ঠিক আছে, সে কিন্তু ঠিকই সামনের দিকে আগায় যেতেছে। তারা অলরেডি এইচএসসি কোর্স শেষ কইরা সাইফোর্সের ভোকাবুলারি অ্যানালজি পড়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই। তারা কিন্তু যার ঠিকই যার সাকসেসফুল হইব। চিন্তাধারা। হ্যাঁ, এর মধ্যে আবার যারা আসলে মেন্টালি অনেক স্ট্রং, যে যাই হোক ভাই আমি আমার পড়াটা পড়মু, যখন হইব হইব না, সমস্যা নাই, আমি 2 বেলা খাইতে পারলে আর একটু ঘুমানোর লেগে জায়গা পাইলে হইব আমার, আর পড়ার লেগে কিছু বই পাইলে হইব। যারা এই মেন্টালিটি, ঠিক আছে, এবং যারা এই সময়টা কাজে লাগাইতেছে, তারা অনেক সাকসেসফুল হইব। আর যারা এই সময়টা একটা একটা অপরচুনিটি কিন্তু স্টুডেন্টদের জন্য, স্পেশালি এইচএসসি স্টুডেন্টদের জন্য যারা পরীক্ষার্থী, তাদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি বলে আমি মনে করি। এই অপরচুনিটি আর তারা কোনো সময় পাইবো না, লাইফ টাইম অপরচুনিটি, ঠিক আছে। এই সময়ে যারা আসলে অনেক দুর্বল, তারা এই দুর্বলতাগুলি কাটায় উঠতে পারে। আর যারা আসলে সবল, তারা ইউনিভার্সিটির দিকে চোখ রাখতে পারে, যে আমি ইউনিভার্সিটির কিছু জটিল ব্যাপারগুলি, যেগুলি অনেক সময়সাধ্য ব্যাপার, যেমন ভোকাবুলারি, অ্যানালজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, ইংরেজি কিছু গ্রামার, যেগুলি ইন্টারমিডিয়েটের টপিকের সাথে মিলে না, ওই টপিকগুলি আমি পড়ে আগায় রাখি, ঠিক আছে। ফলে আমি অন্যদের থেকে আগায় থাকবো। যারা এই ইন্টেনশনের সামনে আগাইতেছে, তারাই ভবিষ্যতে ভালো কিছু করবে। আর যারা এই হেলায় ফেলায় হাই হুতাশ কইরা ফ্যানের দিকে তাকায়া, ঠিক আছে, মুভি দেখা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং কইরা সময় নষ্ট করতেছে, ঠিক আছে, বন্ধু বান্ধবের লগে ভিডিও কলিং এ কথা কইরা সময় নষ্ট করতেছে, তাগো রেজাল্ট তেমন ভালো হইব না। এটাই আসলে বাস্তবতা। পৃথিবীতে যে যেরকম পরিশ্রম করব, ঠিক একই রকম ফল পাইবো, ঠিক আছে। আসলে সবকিছু পরিশ্রমের উপর ডিপেন্ড করে, আল্লাহ কাউরে হতাশ করে না। তুমি যদি ভালো কিছু করো, তুমি ভালো রেজাল্ট পাইবা, তুমি যদি অলসতা করো, তুমি অলসতার রেজাল্ট পাইবা, ঠিক না। একবারে পৃথিবীতে সবকিছু ব্যালেন্স হইব, এবং এটাই বাস্তবতা। যারা যারা পড়াশোনা করতেছো না, এই যারা এইচএসসি পরীক্ষার্থী এবং যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, যারা যারা পড়াশোনা করতেছো না, তারও কিন্তু খবর আছে, আগেই করে দিই, এমন সময় আছে, এই একটা বিরাট একটা সময় পাইছো, তোমরা নোট কইরা পড়ো। কারণ বইয়ের থেকে তোমার নোট করা পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি অবশ্যই নোট অবশ্যই। কইরা তুমি যেভাবে পারো, তোমার সহজ ভাষায়, সরল ভাষায়, তুমি টেস্ট পেপার নাও, তুমি বই নাও, ঠিক আছে, টেস্ট পেপার আর বইয়ের থেকে, আর তুমি একটা নোট বই নাও বা গাইড বই নাও, এই তিনটা মিলে তুমি অফসেট পেপারে বা তোমার খাতায় নোট করো। নোট কইরা তুমি নিজের লেখা জিনিসটা পড়ো। নিজের লেখা জিনিসটা পড়ার মধ্যে যে তৃপ্তি বা মজা, এটা বই টেস্ট পেপারে পাইবা না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সময়টা কাজে লাগায় তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের পড়াগুলি, যেগুলি তুমি কম পারো, সেগুলি নোট কইরা তোমার আয়তার মধ্যে নিয়ে আসো। এটা আমার স্টুডেন্টের প্রতি একটা পরামর্শ থাকবে। যদি তারা মেনটেন করে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, অ্যাজ ফার এজ আই কনসার্ন। এরপর যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের উপরে, আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা মানে অনেকে আমাকে কোশ্চেন করে আসলে কিভাবে পড়াশোনা করব, কি করব, কোচিং অফ, আমাদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ফার্স্ট ইয়ারের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, কারণ কি,
এইচএসসির একটা শিক্ষাবর্ষ আছে যে এপ্রিলের 1 তারিখে পরীক্ষা নিতে হইব। আমাদের সময় থেকে ওই আরো 10 বছর আগের থেকে কিন্তু এটা হয়ে আসতেছে, ঠিক আছে? এপ্রিলের 1 তারিখের থেকে কিন্তু আমরাও কিন্তু এপ্রিলের 1 তারিখে পরীক্ষা দিছিলাম যতদূর মনে পড়ে। কিন্তু দেখা গেছে যে করোনা পরিস্থিতি যদি ঠিক হয়ে যায় বা স্বাভাবিক হয়ে যায়, ঠিক তো হইব না, যদি স্বাভাবিক হয়, একটু সংক্রমণ যে একটু কম হয়, তাহলে কিন্তু ফার্স্ট ইয়ারের কিন্তু কোনো কথা ছাড়াই কিন্তু পরীক্ষা নিয়ে নিবে। ওরা কিন্তু প্রিপারেশনের কোনো সময় পেবে না, সেজন্য বাসায় বৈশা বৈশা যতটুকু পড়া সম্ভব, ঠিক আছে, ক্রিটিক্যাল যে বিষয়গুলো ওগুলি পড়া ফেলতে হবে, নাইলে শুনি আছে। তাহলে একটু কষ্ট করে আমি একটা কমেন্টস নেই, বেশি নিব না, ঠিক আছে? হ্যাঁ, একটা কমেন্টস নেই। হ্যাঁ, একটা না, আন অনেক কমেন্টস না। তো আসসালামু আলাইকুম। আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসটা কি করব? অনেক টপিক বাকি এক্সামের, টপিক একা একা বাকি, পড়া যায় না, একা একা পড়া যায় না। কি করব? কি করব? আচ্ছা, এখন তুমি সাবজেক্টিভ মাশফিক আহমেদ না? হ্যাঁ, মাশফি আহমেদ, আচ্ছা মাশফি আহমেদ আপু, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ওই সংশ্লিষ্ট টপিকের উপর বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম ভালো ভিডিও আছে, দেখতে পারো। যদি এগুলিতে কাজ না হয়, আমি জানি ওগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় না, সংশ্লিষ্ট স্যারের কাছে যোগাযোগ করো। তুমি তুমি যদি সায়েন্সের হও, ফিজিক্স কেমিস্ট্রি যে স্যারের কাছে পড়ো ওই স্যারকে বলো যে একটা অনলাইন ক্লাসের আয়োজন করতে। দেখবা তুমি যদি ইনিশিয়েটিভ নাও, তোমার কিছু বান্ধবীও রাজি হইব, এই বান্ধবীরা মিললে 4-5 জন হইলে স্যার একটা ইনিশিয়েটিভ করতে পারবে। বুঝতে পারছো? যেই যে টপিক গুলি তোমার সমস্যা, যে যে সাবজেক্ট গুলিতে সমস্যা, তুমি নিজে ইনিশিয়েটিভ নাও, বান্ধবীদেরকে মানে তুমি তাদেরকে সিডিউস করো, তাদের ব্যাপারটা তাদেরকে জানাও যে আমরা 4-5 জন মিলে আমরা স্যারের কাছে একটু অনলাইনে একটু প্রাইভেট ব্যাচ করি, ঠিক আছে? তাইলে মনে হয় স্যার তোমাদেরকে এই জিনিসটাকে হেল্প করতে পারবে। আমি তাছাড়া আর কোনো ভালো কোনো সলিউশন দেখতেছি না। ইউটিউব ভিডিও, ঠিক আছে, গুগল সার্চ করে একটু পড়াশোনা, আর হচ্ছে কোনো স্যারের শরণাপন্ন হওয়া 4-5 জন মিলে, এই 3টা সম্ভাব্য সলিউশন আছে। তো ভাইয়া একটা স্যার লিখেছে, এটা আমার অন্য এখানে কমেন্টটা শো করতেছে না, এটা আমাদের মানে শেয়ার করছি, পরে কোশ্চেনটা বলেছে। তো আমি কোশ্চেনটা বলছি, একটু কষ্ট করে যদি খেয়াল করেন। সিনিয়র অনেকের কিছু তথাকথিত প্রচারের পদ্ধতি গ্রহণ করে নাই, সিনিয়রদের অনেকেই কিছু তথাকথিত প্রচারের পদ্ধতি গ্রহণ করে না, অনেকেই এর বাহিরে। কথাটা হয়তো বুঝেন নাই। মানে আমাদের হারুন স্যার হলো, উনি ইংলিশের হারুন স্যার, হয়তো আপনি চিনবেন। হারুন ভাই। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ লেভেলে আমাদেরও স্যার ছিল। হ্যাঁ, স্যার অনেক বলতেছে সিনিয়রদের যে কথাবার্তাগুলো অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তো অনেকেই সিনিয়র বলতে কিন্তু এখানে স্যারকেও বুঝাচ্ছে, ঠিক আছে? সিনিয়র বলতে আমার স্যার মানে আমাদের স্যার এখানে অনেকেরই বুঝাচ্ছে, যেমন মোল্লা মামুন স্যার আছে, মোল্লা মামুন স্যারও কিন্তু, হ্যাঁ হ্যাঁ, মামুন স্যার কিন্তু অনেক সিনিয়র, অনেক পুরানা টিম। তো এখানকার ওনাদের কথাও এখানে করতেছে, মেনটেন করতেছে, বা ওনাদেরকেও বুঝাচ্ছে। তো এই ব্যাপারটা যদি আপনি একটু সবাইকে এখানে ইন্ডিকেট করছি না, যারা আমি এখানে কিন্তু একটা জিনিস আমি নোট করে দিয়েছি, যারা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিল, যারা অ্যাসোসিয়েশনের সাথে সিনিয়র জড়িত ছিল, তাদেরকে আমরা ইন্ডিকেট করে বলছি তারা এই সমস্যাটা, এই প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাদের। আর আমরা যারা একটু জুনিয়র টাইপের টিচার আছি, কলেজ রুটে অনেকদিন ধরে পড়াচ্ছি, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এবং আমরা তো এটা আমি সবাইকে বলছি না, যারা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিল এবং সিনিয়র ছিল, সবাই না, সবাই এখানে ইন্ডিকেট করা হচ্ছে না। অনেক টিচাররা মনে করবে আমি সিনিয়র, তারা সবাই সব স্টুডেন্ট আছে। হ্যাঁ, এখানে সব 2-3 জন, সবাই না, সবাই অবশ্যই না, অনেক ভালো মানুষ আছে, যেমন হারুন ভাই অনেক খুবই ভালো মানুষ। হারুন ভাই, রবিউল ভাই, তারপরে দেখলেই মনে হয় আসলে একটা টিচার ভাব আছে, ঠিক না? অবশ্যই তাদের মধ্যে একটা টিচার ভাব আছে, মানে মনে হয় যে একজন শিক্ষক, ঠিক আছে? আমাদেরকে দেখলে তো আসলে ভাই লাগে, আমাদেরকে দেখলে টিচার লাগে, ঠিক আছে? এখান থেকে আবার রাজীব স্যার আছে আইসিটির, উনিও কিন্তু অনেক সিনিয়র, অনেক সিনিয়র। হ্যাঁ, গালিব স্যার আছে, তারপরে খায়রুজ্জামান স্যার আছে, ওনারা এজ এ ভালো মানের টিচার। তারপরে এখানে রাব্বি ভাই আছে, আমাদের নারায়ণগঞ্জ কলেজের কেমিস্ট্রি পড়ায়, কিন্তু অনেক ভালো মানের টিচার। ওনারা যে ওনাদের আমরা যাদের কথা বলছি, হয়তো ভাই আপনি বুঝতে পারছেন কাদের কথা বলতেছি, বা এখানে কাদেরকে ইন্ডিকেট করতেছি আমরা, ঠিক আছে? আসলে কাউকে ইন্ডিকেট করতেছি, ব্যাপারটা হচ্ছে এটা আসলে হিস্টোরি, এটা একটা হিস্টোরি হয়ে গেছে, ঠিক আছে? এবং এটা নিয়ে আসলে আমরা বিন্দুমাত্র বিচলিতও না, এবং আমরা ওই সময় হয়তো একটু কষ্ট পাই।
এটা নিয়ে আসলে তেমন কিছু নাই, তবে অ্যাসোসিয়েশনের কিছু মুখ্য ভূমিকা ছিল, যারা অ্যাসোসিয়েশনের প্রধান ছিল তারা হুম, হয়তো হুম, হুম। এই জিনিসটা আরো অন্যভাবে ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারতো ব্যাপারগুলো, ঠিক আছে, সবার সাথে যোগাযোগ করতে পারতো। তারা প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একবার একটা মিটিং ডাকতে পারতো, যেটা তারা আসলে করছে কিনা আমি জানি না, কারণ আমার কাছে আসলে এই সংবাদ আসেনি। আমি জাস্ট 2 দিন তাদের সবার সাথে একসাথে মিটিং এ সমবেত হয়েছিলাম, ঠিক আছে। আসলে দিকে কাউরে ইন্ডিকেট করে কোনো কিছু আমিও বলি নাই, হ্যাঁ, প্লাস হ্যাঁ, মনে হয় না তুমিও এখানে বলো না। না 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 ভাই, এই ব্যাপারটা একটু আমি এটাই ক্লিয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? কেন অনেকেই মনে করে তাকে ইন্ডিকেট করছি, তাকে ইন্ডিকেট করছি, এই না না ব্যাপারটা না যদি না, ইন্ডিকেশন। হ্যাঁ, এখানে কাউকে ইন্ডিকেট করা নাই ভাই, আমরা জাস্ট আমাদের এই মানে কলেজ রুটের যে গত 1 বছরের যে সমস্যা আছে, হ্যাঁ, তো সেই সমস্যাগুলো আহ, আমরা শেয়ার করেছি, এই আর কি। হ্যাঁ, যারা সমালোচক তারা কিন্তু মূলত ভালো। আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করতেছি, আমরা কিন্তু নিন্দা করতেছি না, ঠিক আছে। যদি কোনো ব্যাপারে আলোচনা করে থাকি সমালোচনায়, এটা অবশ্যই গঠনমূলক, নিন্দামূলক কোনো কিছু না, অবশ্যই না। আর নিন্দা করে কি লাভ? নিন্দা করলে নিজের আহ স্টুডেন্টরা একটা কমেন্টস করতেছে ভাই, অনেকে আমাকে মেসেজ করেছে, 3-4টা মেসেজ। মানে সাউন্ডটা কই থেকে আসতেছে, সাউন্ডটার জন্য অনেকে হেডফোন দিয়ে শুনতেছে তো কথা, এই আর কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? মানে অনেকেই কমেন্টস করতেছে, মেসেজ করেছে, তো একটু এটা আমার এখান থেকে কি আসলে কোনটার কারণে কি প্রবলেম হচ্ছে না কোথা থেকে প্রবলেম হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, তো ভাই এবার আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, এইচএসসি যে স্টুডেন্ট আছে তাদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সম্পর্কে, কেন আপনি এজ এ অনেক বছর যাবত অ্যাকাউন্টিং বা হুম, ফাইন্যান্স পড়া, হ্যাঁ, এই ব্যাপারে 4 বছর যাবত। বলতেন। হুম, হুম, আচ্ছা, অ্যাকাউন্টিং এ আমার মতে আমার মতে আমি জানি না অনেকে আমার সাথে একমত হইব কিনা, আমার মতে যদি এইচএসসি তে কোনো সাবজেক্টে A+ পাওয়া সহজ হয়, সেই সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। কারণ অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা টপিক খুব বেশি বড় না, এক্সেপ্ট আর্থিক অবস্থার বিবরণ। যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আছে তারা হয়তো জানবে যে আর্থিক অবস্থার বিবরণী এই টপিকটা একটু বড়, বাকি প্রত্যেকটা টপিক খুব ছোট, 2 দিনের মধ্যে শেষ করা যায়। এখন যে জিনিস খুব অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, টেস্ট পেপার সলভ করলে কমন পড়ে, ওই জিনিস আসলে কঠিন কিভাবে হয়? অ্যাকাউন্টিং এ কেউ যদি বিগত 3 বছরের সবগুলি বোর্ডের কোশ্চেন সলভ করে, সে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা মিলে 60 নাম্বার পাবে, শিওর, গ্যারান্টি আমি। তাদেরকে 2016 সাল পর্যন্ত সবগুলি বোর্ডের কোশ্চেন সলভ করতে হয়, এটা হচ্ছে কথা। কেউ যদি সলভ করে ফেলে সবগুলি কোশ্চেন, তাহলে সে অ্যাকাউন্টিং এ প্লাস পাবে। ফিনান্সের ক্ষেত্রেও তাই, ফিনান্সের প্রত্যেকটা চ্যাপ্টারের 5-6টা করে সূত্র আছে, কিছু বেসিক সূত্র, প্রত্যেক বছর এই সূত্র থেকে প্রশ্ন না আসলে ওই সূত্র থেকে প্রশ্ন আসেই। তো সেই ক্ষেত্রে এই সূত্রগুলি বারবার খাতায় লিখে, এই সূত্রগুলি দিয়ে টেস্ট পেপার ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করলে আমি মনে করি ফিনান্সেও খুব সহজে A+ পাওয়া যায়। অ্যাকাউন্টিং আর ফিনান্স দুইটা খুব সহজ সাবজেক্ট A+ পাওয়ার জন্য, ঠিক আছে। বাংলা ইংরেজি থেকে অনেক সহজ, অ্যাটলিস্ট আইসিটি থেকে সহজ। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা কোশ্চেন দিতে চাই, সেটা আমি পার্সোনালি করতাম না, হলে যেহেতু অনেকগুলা টপিক করছে আমি এই কোশ্চেনটাতে যেতে চাচ্ছি। হ্যাঁ, যেমন কলেজ রুটে স্টুডেন্ট পড়াই, যেমন আপনার কাছে স্টুডেন্ট আসলো, আপনার কাছে 30 জন স্টুডেন্ট আছে, দেখা গেল 30 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 5 জন স্টুডেন্ট বা 4 জন স্টুডেন্ট ছুটে যেতে পারে, টাইম হ্যাঁ, শিট শুনতেছে স্বাভাবিক। না, হ্যাঁ, হ্যাঁ, বা স্বাভাবিক স্বাভাবিক, আমার পড়াটা বুঝতেছে না এরকম কারণে। অতি তো এই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এটা ছুটবে স্বাভাবিক, কেন সবার তো সব স্বাভাবিক। লেকচার ভালো লাগে না বা ছুটে না, সবাই ই করে। তো এই ব্যাপারটা হলো কি, যেমন আমি আইসিটি পড়াচ্ছি, কলেজ গেছে, আমি সবার কথা বলছি না, এখানে আমি কয়েকজন স্টুডেন্টের কয়েকজন টিচারের কথা বলছি। যখন আমার কাছে আইসিটি পড়তেছে, ঠিক সেম আইসিটি যখন অন্য একটা টিচারের কাছে পড়তে যাচ্ছে, তখন বলতেছে দেখি ওই টিচার কি পড়াইছে, তোমার লেকচার শিটটা দেখি, তোমার কেমনে পড়াইছে, এমনে পড়াইছে না, এটা এমনে না এমনে, মানে ওরে মাথাটা পুরা মানে পুরা জিনিসটাকে একবারে মানে জগা খিচুড়ি বানায় ফেলি। তো সেই ব্যাপারে সেই টিচারের উদ্দেশ্যে কি বলা থাকবে আপনার, আচ্ছা, সেটা আপনি এখন শুনে দেন। হুম, আমার কাছে মনে করো, হুম, আমার কাছে বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজের টিচারের কাছে পড়া কোন স্টুডেন্ট আমার কাছে আসলো, হুম, হুম, আইসা আমার কাছে পড়তে আসলো, আমি যদি তারে কোশ্চেন জিজ্ঞেস করি 10টা, সে 8টা কোশ্চেনের উত্তর দিতে পারবে না, স্বাভাবিক। কারণ আমি তারা কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবো, অনেক হুম, ভিতর হুম, থেকে ডিপ কোশ্চেন জিজ্ঞেস করবো। এরপরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন যদি আমি তারে বলি দেখছো তোমার আগে টিচার তোমার কিছুই পড়ায় নাই, হুম, এই ধরনের কথাবার্তা গুলি খুব পেইনফুল।
কারণ কি? কারণ হচ্ছে যে একজন টিচারের সবসময় অন্যের প্রতি একটা রেসপেক্ট থাকা উচিত। ঠিক আছে, একজন টিচার চাইলে একটা স্টুডেন্টরে বিভিন্ন প্রশ্ন কইরা যে আগের যে টিচার আছে ওই টিচারের নামে বদনাম খুব সহজেই করতে পারে। এটা যে কেউ করতে পারে। আমার কাছে কোনো স্টুডেন্ট পড়া গিয়ে অন্য কারোর কাছে গেলে সেও তারে আমার নামে অনেক বদনাম করতে পারে, আমিও তার নামে বদনাম করতে পারি। ঠিক আছে, এটা খুব সহজ, এটা করা কোনো ব্যাপারই না। কিন্তু এই জিনিসটাতে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের টিচারদের। ঠিক আছে, আচ্ছা তোমার টিচার আগে যা পড়াইছে ভালো পড়াইছে, এবার আমিও তোমার পড়ামু, দুইজনের জ্ঞান একত্রিত করে তুমি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। এই স্টুডেন্টদের মনের ভিতরে এই আশ্বাসটা যদি কেউ দিয়ে দিতে পারে, এই ভরসাটা যদি কেউ দিয়ে দিতে পারে, তাইলে ওই স্টুডেন্ট ভালো করবে 100-তে 100। ঠিক আছে, কারণ হোপ ইজ নট দা গুড থিং, ইট ইজ দা বেস্ট থিং ইন দা ওয়ার্ল্ড। আশা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। আমরা আশা ছাড়া আর কিছুই করতে পারি না। এই পরিস্থিতির জন্য এটা সত্য, স্টুডেন্টদের মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে এটা সত্য। আচ্ছা, আমরা লাইভে শেষ পর্যায়ে, আতিক ভাই তো আসলোই না, অনেকক্ষণ যাবত ওয়েট। মনে হয় বাসায় কারেন্ট চলে গেছে, আমার মেসেজ করলো। আচ্ছা 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 নেটের প্রবলেম। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ ধরে যাবত করতেছি। আচ্ছা, যাই হোক, তো আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো, আজকের লাইফ একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু কলেজ স্টুডেন্টের অনেক ব্যাপার উঠে আসছে, বা আমাদের পার্সোনালি আমাদের লাইফের অনেক ব্যাপার উঠে আসছে। তো বিশেষ করে স্টুডেন্টদের অনেকেই জানা ছিল না আসলে, ঠিক আছে, এই ব্যাপারগুলো। তো এছাড়া আমাদের বিতর্কত আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমি শেয়ার করি নাই, বা হয়তো সাইদ ভাইও জানে, আমরা জানছি, কিন্তু সবকিছু লাইভে আর শেয়ার করা উচিত না। আমিও যে প্রবলেম ক্রিয়েট করতে হয়েছে ভাইয়া, বড় হতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা আপনিও জানেন ভালো করে। বা আমি এই পর্যন্ত আসার জন্য এই 2016 থেকে ধরে এই যে 20 পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, বিশেষ করে কোচিং এর জন্য। ঠিক আছে, এরকমও কথা শুনতে হয়েছে, জানেন, আমি ইউনিভার্সিটিতে একদিন বাস মিস করে আমি ট্রেন দা যাচ্ছিলাম, মানে ক্লাসের জন্য। সকালবেলা ক্লাস, আমার বাস চলে গেছে, আমি পাই নাই, ট্রেন পাইছি, ট্রেন দা যাচ্ছি। হ্যাঁ, তুমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তুমি ট্রেন দা যাচ্ছ? এক টিচারের সাথে দেখা হয়েছে পরে, আমি বলবো, ভাই আমি বেচ পড়াইতে গিয়ে আমি তো সকালবেলা ট্রেন মিস করছি, আমি ফার্স্ট ক্লাস করতে পারি না, সেকেন্ড ক্লাস গিয়ে ধরবো। ঠিক আছে, মানে ওনার তো পুরা, মানে কি বলবো, অনেক রকমের কথা আমার শুনতে হয়েছে। এবং এমনকি আমি নাম বলবো না, একটা কোচিং এ পড়াইতাম, ওই টিচার বলতেছে, তুমি আমাদের এখানে পড়াইতে আসো, হ্যাঁ 2টা-2:30টা যাইসা পড়াচ্ছ, তোমাকে কি করবো, হ্যাঁ তুমি ইউনিভার্সিটি শেষ করে তো তাড়াতাড়ি চলে আসছো, হ্যাঁ কিভাবে সম্ভব, এটা সেটা। ওনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছি, ওনাকে বেস্টটা দাঁড় করানোর জন্য, কিন্তু টোটালি আমি মনে করেন ওনার এখানে ক্লাস দিচ্ছি, ওনার স্টুডেন্ট কিভাবে থাকবে, ওনার স্টুডেন্ট কিভাবে ধরে রাখবো, এই ব্যাপারটা পুরো আমার মাথায় ছিল। এখন আমি ওনাদের উপকার করছি, উনি উল্টা আমাকে ব্লেম দিচ্ছে। যাই হোক, ব্যাপারটা আসলে কি, ব্লেম দেখ আর যাই দেখ, এই প্রত্যেকটা ব্যাপার আমাদের জীবনের জন্য আসলে ইম্পর্টেন্ট। কারণ একটা প্রবাদ আছে, যেখানে থেকেছি সেখানেই শিখেছি। ঠিক আছে, আসলে একটা আম্মু একটা মানে একটা একটা গ্রামের একটা ডায়লগ বলে যে হাউত্তাটা ভাঙছে। হাউত্তা মানে যে দই বা হালিম টালিম কিনলে একটা হাউত্তা দেয় না, একটা বাটির মতো দেয় না, মাটি তৈরি। হাউত্তা ভাঙছে, কিন্তু 10 টাকার হাউত্তা ভাঙছে, কিন্তু বিড়ালটা তো চিনছি। ব্যাপারটা তো এরকম। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ভুলই হচ্ছে শিক্ষা। আর আমরা ছোট ছোট, আমরা যেহেতু হিউম্যান বিং, এই ছোট ছোট ভুলগুলি থেকে আমরা আস্তে 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 শিক্ষা গ্রহণ করে আস্তে আস্তে অনেক বড় মানুষ হবো, এটাই স্বাভাবিক। আমরা এখনো লার্নিং প্রসেসে আছি, আমরা এখনো বিকশিত হই না, একটা ফুল আমরা এখনো বিকশিত হই না, আস্তে আস্তে বিকশিত হচ্ছে। ঠিক না, একবারে জীবনের শেষ পর্যন্ত আমরা বিকশিত হবো ইনশাল্লাহ। আমি এখন একটু এখানে নোট করতে চাই, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার একটা টিচার ছিল, ইংরেজি টিচার, হুমায়ুন কবির স্যার। হ্যাঁ, তো এটা কলেজে হ্যাঁ পড়াইতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার চলে গেছে, স্যার কলেজ চলে গেছে। হ্যাঁ, তো স্যারের কাছে আমি অনেকদিন পড়েছি, প্রায় 5-6 মাস। স্যার আমাকে একটা কথা বলতো, তুমি লাইফে ক্যারিয়ারে সফল হওয়ার জন্য, আমাদের জাতীয় খেলা কিন্তু হাডুডু, এটা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমাদের খেলার নিয়মটা হলো পিছনে টাইনা ধরে রাখে বাংলাদেশের জাতীয়। হ্যাঁ, তো টাইনা ধরে দাগের এই পাশে রাখতে হবে। তুমি যখন তোমাকে টাইনা ধরবে অনেক মানুষ, তুমি যখন ওই দাগ ছুতে পারবা, তখন তুমি লাইফে সফল হবা। ঠিক আছে, তো এরকম সাকসেস হওয়ার জন্য আমাকে পিছনে টাইনা নিয়ে আসা করবে, কিন্তু আমি সফল হওয়ার জন্য যখন দাগটা ছুঁয়ে দিব, তখন কিন্তু লাইফে সাকসেস। ঠিক আছে, হ্যাঁ, আমি মজাটাই কিন্তু ওদিকে, আমি লাইফে কোন প্রকার ঝামেলা ছাড়াই যদি চলে যাই, সাকসেস হয়ে যায়, তাহলে কিন্তু মজা নাই, এই সাকসেসের কোনো মানে নাই। ঠিক না, আসলে ঝামেলা হইব, কাবজা হইব, তাইলে তো জীবনের মজা নাকি সাকসেসের মজা? তাহলে আমি গল্প করতে পারবো সবার সাথে, দেখ আমি কত পরিশ্রম করে হয়েছি। গল্প করার জন্য কাবজাবের দরকার আছে। তো বিশেষ করে স্যার কিন্তু আমাকে এই ব্যাপারটা অনেক বার আমাকে বলছে, তোমাকে টানা ধরে রাখবে, তোমার দরকার নেই, তো তোমার লক্ষ্য ওই দাগ ছুতে হবে, তুমি লক্ষ্যের দিকে ছুটো, তুমি লাইফে সফল হবা।
তো এই স্যারের ওই কথাটা শুনে আজকে সেই 2016 থেকে ধরে একটু মানে আমি এই কোচিং এর সাথে জড়িত, ওইখান থেকে আজকে পড়াচ্ছি এত দূর পর্যন্ত, এই 2020 পর্যন্ত পড়াইছি, আরো সামনে পড়ানোর একটা প্ল্যান আছে, দূর প্রসারী একটা চিন্তা ভাবনা করছি, এখানে থাকবো, এই প্রফেশনে থাকবো। আমি তো একটু আগেও বললাম যদি চাকরিও করি সেক্ষেত্রে সকালবেলা একটা হলো ব্যাচ পড়াবো, এটা তো আপনাকে একটু আগে আমি আমিও শুক্র আর শনিবার আমিও করাবো। আমি হয়তো বা সকাল বিকাল করাইতে পারবো না, শুক্র না শনি আমি দুদিন ফ্রি থাকবো। আমি মানে সকালে একটা করব, বা যদি আমার যদি মানে শরীর কুলায় তাহলে সন্ধ্যার পর যদি আমার অফিস শেষ হয় সেক্ষেত্রে এসে আমি একটা করার চিন্তা ভাবনা আছে, বুঝছেন। আমার শরীর কিন্তু কুলাইবো, শরীর কুলাইবো, কারণ মানসিক শক্তি শরীরকে হ্যাঁ, একটা অন্যরকম একটা বেগ দেয়, এটা আমরা জানি, গতি দেয়। আচ্ছা, আপনি হয়তো জানেন আমি যখন ভার্সনের স্টুডেন্ট, ইংরেজি ভার্সনের স্টুডেন্ট গুলো যখন পড়াই সব কিন্তু সন্ধ্যার পরে ব্যাচ করাই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আমি দেখছি। হয়তো আপনি যখন 5টা 6টায় কোচিং শেষ করতেন, আমি ভাইয়া এই তো আর 10টা মিনিট পর শুরু করতেছি, 5টা বাজ পরে এসে মাগরিবের পর শুরু করতাম। তো আমি চিন্তা করতাম আমি অফিস শেষ করে এসেও ওই ভার্সনের ব্যাচ এবং একাডেমিকের যে ব্যাচ গুলো আছে সেগুলো রান করব, এবং শুক্র শনি যদি অফিস বন্ধ পাই বা ওরকম সময় পাই এটাই করব। অনেকেই চিন্তা করবে, অনেকে এই জিনিসটা চিন্তা করবে আজকে লাইভ সেশনটা দেখার পর, অনেক টিচাররা চিন্তা করবে আসলে মনে হয় সাহিদ ভাইয়া, অনিক ভাইয়া, রায়হান ভাইয়া সব একজোট হয়েছে, সব ভাইয়ারা একজোট হয়েছে, ঠিক আছে। অনেকে এই ব্যাপারটা নিবে, হ্যাঁ লাস্ট মুহূর্তে আমি এই কথাটা বলতেছি, আমরা কিন্তু ভাই সবাই ভাই ভাই, এখানে কেউ কোনো সবাই ভাই, জোট আর কোনো না আমরা কিসের জন্য, সবাই হ্যাঁ আমি সম্মান করি, সবাই হ্যাঁ হ্যাঁ সবাই আমার জন্য অনুপ্রেরণা। কারণ আমার হ্যাঁ হ্যাঁ বয়স আছে, আমার চাকরি করার বয়স আছে, কিন্তু যাদের চাকরি করার বয়স নেই, যারা কোচিং এর সাথে রিলেটেড, জীবন জীবিকা, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল। আমি তাদের জন্য অনেক দোয়া করি, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য সবসময় চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ, আমি নাইলে পার পেয়ে গেলাম এই করোনা ভাইরাস পরিস্থিতিতে, তাদের কি হইব, ঠিক না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ তাদের জন্য দোয়া করি, সবার জন্য আমার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ঠিক হ্যাঁ আছে, কারো প্রতি আমার কোনো মানে অভিযোগ নাই, অভিযোগ হ্যাঁ নেই। হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে কপটতা যেগুলি আসলে, হ্যাঁ। যেগুলি আসলে ওই সময় আমার আসলে প্রভাবিত করছিল, কিন্তু এখন আর ওগুলি নিয়ে আমার কোনো মানে কনসার্ন না নাই, কোনো চিন্তা নাই, একটা জিনিস চলে গেলে ঠিক আছে। বা একটা জিনিস, হ্যাঁ। তো হয়তো আমরা আমিও কার সাথে কোনো খারাপ কিছু করতে পারি, ঠিক না, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যে দুটো দেওয়া তুলসী পাতা তা কিন্তু না, আমিও হয়তো না, কার সাথে খারাপ সেটাতে কিছু করতে আমরা পারি, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাই। একটা কোশ্চেন করেছে একটা আমাদের একটা স্টুডেন্টই মাসফিয়া আপনাকে জিজ্ঞেস করছিল আপনি কি ভাইয়া অনলাইনে কোনো ক্লাস নেন নাকি, ঠিক আছে, এই ব্যাপারটা জিজ্ঞেস করছিল আমাদের এক স্টুডেন্ট, এটা ক্লিয়ার করতেন। মানে সে কোন গ্রুপের, সায়েন্সের, কমার্সের কমার্স নাকি আর্টস? কমার্স কমার্স কমার্সের আমি স্টুডেন্ট। এখনো অনলাইনে ক্লাস করার কোনো প্ল্যান করি নাই, কারণ আসলে কি, আমি চিন্তা করছিলাম যদি এইচএসসি পরীক্ষার একটা ডেট দেয়, তাইলে আমি সবাইরে নিয়ে আবার একটা ক্লাস করা শুরু করবো। কারণ কি, স্টুডেন্টরাও খুব হতাশার মধ্যে আছে, অনেকের সাথে কথা বলি, তারা খুব হতাশা আমাকে শো করে যে ভাইয়া পড়াশোনা হইতেছে না, খুব ঝামেলার মধ্যে আছি। কি যে একটা ঝামেলা ভাই, বাসা থেকেও মনে করেন যে আব্বা আম্মা ঠিক মতো কথা কয় না, মানে পড়াশোনা নেই, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, মানে আমি ঠিক মতো পড়াশোনা করতে না পারলে বাপ মায়ের একটু ঠ্যাঙ্গানি দিব, এটা তো স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভাই কিছুই ভালো লাগে না, ঠিক আছে ভাই, অনেক মিস করতেছি, আইন একটু দেখা করি। আমি তো এই করোনা গেলে তো অবশ্যই দেখা করবো, তাই না? পরবর্তীতে দেখা গেছে যে যদি এরকম কোনো সুযোগ সম্ভাবনা থাকে, যদি আরো অনেকে উৎসাহী থাকে, তাইলে আমি হয়তো বা আমার বাসায় এই যে দেয়ালের মধ্যে একটা বোর্ড লাগায় ক্লাস হয়তো শুরু করতে পারি, ঠিক আছে, একটা সম্ভাবনা থাকেই, একটা সম্ভাবনা, স্থায়ী সম্ভাবনা থাকে। আচ্ছা, তো যাই হোক শেষ পর্যায়ে চলে আসছি ভাই। সবার উদ্দেশ্যে একটা কথাই, আর বিশেষ করে ভাই আমি তো সবসময় আপনার সাথে কথা বলেছি, অনেকেই আপনার প্রশংসা করতেছে, কমেন্টসে অনেকে প্রশংসা করেছে বা পার্সোনালি আমাকে মেসেজ করে আপনার প্রশংসা করছে, ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ ভাই অনেক হ্যান্ডসাম এটা। হ্যাঁ, না ভাইয়া হ্যান্ডসাম, ভাইয়ের বয়স সুন্দর, অনেক কিউট, অনেক আল্লাহ, উমা, অনেক- হ্যাঁ হ্যাঁ আল্লাহ। এরকম আচ্ছা, অনেকেই এই যে বলতেছে। কোচিং এ পড়ানোর কারণে এই জিনিসটা অনেক শুনছি আমি, ভাই আপনি অনেক হ্যান্ডসাম, আপনি অনেক কিউট। আচ্ছা, এটা ভাই শুনেন, এটা আসলে আমরা যখন ইউনিভার্সিটি ক্লাস নিতে যাই, বিশেষ করে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো থাকে তখন যখন নিতে যাই না, তো তখন আসলে মনে হয় টিচারদের সাথে ভালো একটা রিলেশন থাকলে বা টিচারদের সাথে ভালো বন্ডিং থাকলে হয়তো মনে হয় ইউনিভার্সিটি চান্স পাওয়া যায়, স্টুডেন্টরা এটা মনে করে অনেক স্টুডেন্টরা, ঠিক আছে। ভাইয়া আপনার ভয়েস তো সুন্দর, এত জোরে কথা বলেন, আমি কিন্তু পার্সোনালি একটু জোরে কথা বলে ক্লাস নেই, মানে সবসময় একটু আমিও জোরে কথা আমিও বলি। হ্যাঁ হ্যাঁ। আমিও তো সেক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা অনেক এই ব্যাপারটা আমাকে এনজয় করে, আসলে বলে আই হ্যাঁ ভাইয়ের ভয়েসটা অনেক সুন্দর, এইভাবে কথা বলে, এইভাবেই করে, ঠিক আছে। আসলে এটা আমাদের যদি ভয়েস ক্লিয়ার না হয় তাহলে স্টুডেন্ট বুঝাবো কিভাবে,
ঠিক আছে। আর হ্যাঁ যদি একটু ক্লাসে যদি একটু মানে মুভ না থাকে, ভালো করে স্টুডেন্টের প্রতি মুভ না থাকে, আমি গেলাম গিয়ে হাসি খুশি করলাম না, গিয়ে 1 ঘন্টা লেকচার দিলাম বা 2 ঘন্টা আমার ইউনিভার্সিটিতে পড়াইতে হয়, 2 ঘন্টা মনে হয় পড়ায় বের হয়ে গেলাম, স্টুডেন্ট দূর তরিকে ভাইয়া কি পড়াই বোরিং বোরিং কইবো বোরিং। বুঝলাম না। হ্যাঁ, ঠিক আছে। তো তো এই জন্যই আহ, আচ্ছা, তো একটা এই আর কথা কি। আছে, হ্যাঁ, বিশ্রাম হ্যাঁ, আর কাজের অঙ্গ একই সূত্রে গাথা, নয়নের অঙ্গই যেন নয়নের পাতা। আমরা পড়ানোর মাঝে মাঝে একটু কমেডি করবো, পোলা পাইলো। হ্যাঁ, আসলে এটা একটা কমেডি করার উদ্দেশ্য হচ্ছে তারে পড়াশোনার মধ্যে আগ্রহী করা, যে দেখো এই পড়াটা মজা করে পড়ানো যায়, এত বোরিং জিনিসপত্র দেখো কত সুন্দর মজা করে পড়ানো যায়, বোরিং হওয়ার কিছু নাই ভাই। ঠিক আছে, জাস্ট আর একটা আরেকটা কথা মানে মোটিভেশন। আর আমার একটা স্বভাব কি ভাই, এটা আমি শেয়ার করি, এটা আমি কখনো শেয়ার করি না, এটা সবসময় ই করতেছি, এটা উম, সেটা হলো আমি সবসময় স্টুডেন্টের পচাই ক্লাসে, বুঝছেন, মানে যখন ঢুকি মানে আমিও একটা দুয়ের জন্য টার্গেট লই, থাকে। আমিও দুয়ের হ্যাঁ, জন্য লই। আমার সবসময় টার্গেট থাকে, বুঝছেন, মানে আজকে যেটাই মানে অনেক সময় দেখা যায় আমি সকালে ক্লাসগুলো নেই, বিশেষ করে 7টা 8টা বাজে, আপনি হয়তো জানেন, ঠিক আছে। 7টা যখন ক্লাসে ঢুকি তখন দেখা যায় ঘুমের তালে জটফট করে ফজর নামাজ পড়ে একটু ঘুমাইছি, এই ঘুমের তালে গিয়েছি ক্লাস দিতে, কারণ সকালে গিয়ে বলছি, ভাই এটা বুঝি নাই কা, ওর এই টার্গেট নিয়ে নিছি 1 ঘন্টার মধ্যে, আরে বুঝছেন, ওর ধর্ম, ঠিক বুঝছেন। আছে, সকালের ঘুমের একটা প্রবলেম হলে এই সমস্যাটা, কিন্তু আমি হ্যাঁ, আসলে সেলফ মোটিভেটেডলি দুই একজনকে ধরি, আসলে হ্যাঁ, কাউরে অপমান করি না। আসলে না, আবার অপমান অপমান না মানে, আসলে জিনিসটা হ্যাঁ, আসলে কমেডি স্টুডেন্ট কমেডি। ভাই আসলে ইচ্ছা করে না ভাই, মানে আসলে নিজেরে মানে সবার কাছে একটু স্যাটিসফাইড করার জন্য, নিজেকে একটু প্রকাশ করার জন্য স্টুডেন্ট ইচ্ছা করে দুষ্টামি করে ক্লাসের মধ্যে, বুঝছেন, আসলে খোঁচা মারে আমরা যেন ওরে ওরে নিয়ে কিছু বলি, বুঝছেন, এটা কিন্তু হয়তো বুঝেন, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ তো আমি বুঝি, সবই বুঝি। ঠিক আছে, স্টুডেন্ট এরকম টাইপের এই আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ভাই আড্ডা দিলাম, ভালো লাগলো, সময় অনেকক্ষণ দিলেন। প্রায় 1.5 ঘন্টা আড্ডা দিয়ে দিলাম হুম, নাকি? আচ্ছা, অনেক ভালো হ্যাঁ, লাগছে, হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি আসলে এত ভালো লাগবে এক্সপেক্ট করি নাই। আসলে হুম, অনেক হুম, ভালো লাগছে, অনেক ধন্যবাদ আসলে এমন একটা সুন্দর একটা প্রোগ্রাম হ্যাঁ, আমি আয়োজন করার জন্য। হ্যাঁ, তো ভাই আমি আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট রাখবো, আরেকটা রিকোয়েস্ট হলো আপনি আবার আমাদেরকে কোন এপিসোডে সময় দিবেন, একটা এপিসোডে যদি দুই একটা এপিসোড ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ দেন তাহলে ভালো ইনশাল্লাহ, বলে আমি সব রাখলাম। সময় আছি এই ধরনের প্রোগ্রামে, আমি সব সময় আছি। যে হ্যাঁ, প্রোগ্রামে স্টুডেন্টরা আমার কথা শুনতে পারবো, স্টুডেন্টরা আমার কথা শুনে যদি একজন স্টুডেন্ট যদি তার মনের মধ্যে মনে হয় যে আজকেই পড়তে বসি, এই স্যার বলছে কেউ না কেউ তো আসলে পড়তাছে, ঠিক না, আমি আজকে এই কথাটা বলছি, যে এরা শোনার পরে কেউ না কেউ যদি একটু পড়তে বসে, এটাই ভাই সার্থকতা, আমার আর কিছু দরকার নেই। আচ্ছা, একটু ভাই এখানে একটা জিনিস আমি একটা কমেন্টস নিতে চাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কমেন্টস আপনারা বলছেন, হ্যাঁ, ভাই নেট, আচ্ছা, এখানে মাসফিয়া আহমেদ লিখেছে নিজের প্রশংসা ভালো লাগে, আচ্ছা, আপনারা কারে বলছে? বলছে আচ্ছা কারে ইন্ডিকেট প্রশংসা, করছে তো। আচ্ছা কারে বলছে, আচ্ছা যদি আমারে বলে তাহলে আমি বলি, তোমারে বললে তুমিও বলো, সমস্যা নেই, আমারে বললে আমি উত্তর দিব। প্রশংসা আল্লাহ তাআলা পছন্দ করে, আমরা আলহামদুলিল্লাহ কই না, মানে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আমি ভাই একটা একটা মানুষ, একটা ছোট গলির একটা ছোট বাসার একটা মানুষ, প্রশংসা অবশ্যই পছন্দ করি, ঠিক আছে, তবে প্রশংসা যাতে তোষামদে পরিণত না হয়, তোষামদ খুব খারাপ জিনিস, প্রশংসা এক জিনিস, তোষামদ আরেক জিনিস। আচ্ছা, এখানে ওরই একটা ই করছে, অনেক পচিয়ে ছিলেন কি, পঁচিশ, আমি অনেক পচি জিয়াদ ভাই, আছে ইচ্ছা মতন পচান ওরে ভাই। হ্যাঁ পঁচিশ ভাইয়া আমার একটা কমার্সের জন্য অনলাইন ক্লাস নেন প্লিজ। আচ্ছা, 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 যদি কয়েকজন ম্যানেজ করতে পারি করব, কারণ আমি সারাদিন মোটামুটি বিসিএস পরীক্ষার্থী, তো বিসিএস এর পড়াশোনা করি, মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই। আসলে আমিও তো একটা মানুষ না, হতাশা তো কাজ করে। ঠিক আছে, একটা এটা আসলে কনসিডারেশন রাখছি, যদি আমার আরো কেউ বলে তাইলে আমি এটা করতে পারি ইনশাল্লাহ। আমারও এখানে আমি কিন্তু গতকালকে হয়তো আপনি হয়তো মানে ই করলে আমি কিন্তু এই অনলাইনে ক্লাসটা শুরু করেছিলাম ভাই, আসলে কিছু টিচারের কমেন্টের কারণে বা অনেকেই আমাকে ফোন দিয়েছে বা এই জন্য পার্সোনালি আমার বন্ধ করতে হয়েছে, এটা আমি আপনার পার্সোনালি শেয়ার করবো, হয়তো লাভে এই ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি লাইভে না। এগুলি বলার দরকার নেই। হ্যাঁ, 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 কি হয়েছে পার্সোনালি অনেক কিছু হয়েছে, তো সেই ব্যাপারে যদি জুম অ্যাপে শুরু করা যায় তাহলে কন্টিনিউ করব, আর না হলে ভাই এটা হ্যাঁ হ্যাঁ, না জুম শুরু অ্যাপে করাই। করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, জুম অ্যাপ আমার মতে পারফেক্ট পড়ানোর জন্য। হুম, 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 হুম। তো আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, লাস্টে সবার উদ্দেশ্যে একটাই কথাই থাকবে, যেহেতু আমাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, যে পর্যন্ত স্বাভাবিক না হয়, হ্যাঁ, সেই পর্যন্ত আমরা বাসায় থাকি, সুস্থ থাকি এবং ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকি, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। এবং সর্বশেষে সাইদ ভাইয়ের স্টুডেন্টদের প্রতি কি কথা থাকবে একটু বললেই আমি ভালো জাস্ট হয়। একটা কথাই বলবো,
এটা আমার একটা প্রিয় ছবির একটা ডায়লগ, শশাঙ্ক রিডেমশন, এটা খুব প্রিয় ছবি আমার। ওই প্রিয় ছবির ডায়লগ হচ্ছে, হোপ ইজ নট এ গুড থিং, ইট ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। সবাই একটু আশাবাদী হও, নিজেকে জানো, তুমি কি, তোমার মধ্যেও একটা ব্যালিস্টিক মিসাইল আছে, তুমি একটা মিসাইল, তুমি যে কোনো সময় থাকতে পারো, তুমি দেখাই দিতে পারো যে আমি কি। ঠিক আছে, যে তোমাকে কোনোদিন বিশ্বাস করে নাই পড়াশোনায় তুমি এত দূর আগাইবা, তারে তুমি অবাক করে দাও। ইভেন আমার স্টুডেন্ট যদি হয়ে থাকো, আমার অবাক করে দাও যে আমি তোমার নিয়ে এত আশা ছিলাম না, আমার অবাক করে দাও ভালো রেজাল্ট করে। আমার থেকে বেশি খুশি কেউ হইবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আর কি করবা। আমাকে একজনে বলছে ভাইয়া আমার কারো সমালোচনার কান দিতে না বলছে। জিহাদ ভাইয়া মানুষের কাজ তো সমালোচনা করা, আপনি কোনো সমালোচনায় চোখ দিয়ে না, প্লিজ ক্লাস নেন। আচ্ছা, তো এই ব্যাপারটা আমাকে বলছে, আমি ওর জন্য বলবো, আমি ক্লাসটা নিতাম, ঠিক নিতাম, কিন্তু আপনি হয়তো ভাই জানেন, ঠিক আছে, কিছু প্রতিষ্ঠানের সাথে আমি কিন্তু অনেক আগে থেকে 2015 থেকে আমি যখন ইউনিভার্সিটি জয়েন করেছি, হ্যাঁ ইউনিভার্সিটি যখন জয়েন করেছি 2015-এ, তখন থেকে আমি অনেক ইউনিভার্সিটি কোচিং এর সাথে প্লাস অনেক একাডেমিক কোচিং এর সাথে জড়িত ছিলাম। ওইখান থেকে অনেকে আমাকে বলতেছে পার্সোনালি ভাইয়া, পার্সোনালি মনে করেন আপনার প্রতিষ্ঠান ভিত্তিক ক্লাস দিতে বলতেছে, অনেকে বলতেছে এটা। এই জন্য আমি পার্সোনালি গ্রুপে ক্লাসটা বন্ধ রাখছি, মানে গ্রুপে একটা খুলেছিলাম, ওটা বন্ধ রাখছি। এবং ওর একটা কোশ্চেন সর্বশেষে একটা কথাই বলবো, যদি তোমরা ওই যে ভাই একটা কথা বলো না, যদি তোমরা 5-7 জন একসাথে বা 10 জন যদি একসাথে হও, সেক্ষেত্রে আমি জুম অ্যাপের মাধ্যমে আমি আছি, ভাইয়া আছে, আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, এটুকু রিকোয়েস্ট থাকলো। মাসফিয়াকে বললাম যদি আমরা 5-7 জন একসাথে স্টুডেন্ট পাই, আমরা কিন্তু মানে স্টার্টিং এ যদি 5-7 জন হয় আমি শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার কি মতামত ভাই? একই মতামত, স্টুডেন্টদের ভালো হইব এমন কোনো কিছু যদি থাকে, কোনো প্রজেক্ট, যে প্রজেক্টে স্টুডেন্টদের ভালো হইব, আমি নিঃস্বার্থ ভাবে থাকি। ঠিক আছে, স্টুডেন্টদের বিন্দু মাত্র ভালো হইব যদি এমন কোনো প্রজেক্ট থাকে, এমন কোনো যদি প্ল্যান থাকে কারো, আমার সাথে শেয়ার করলে আমি তার সাথে একমত। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে ভালো হইব ইনশাল্লাহ। আমি আপনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, কিন্তু আতিক ভাই লাস্ট আসলোই না। আতিকের কারেন্ট চলে গেছে। আচ্ছা, আতিকের বাসায় কারেন্ট চলে গেছে। আচ্ছা, কোন এক সময় আবার একসাথে আসা হবে আতিক ভাই, আমরা সবাই। আতিক অনেক মেধাবী ছেলে, অনেক জ্ঞানী একটা মানুষ, আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে আমরা একসাথে বড় হয়েছি আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের হ্যাঁ লাস্টে আমাদের আরেকজন ভাইয়া আসলে, উনিও অনেক মানে মানে আমাদের যে কথাবার্তা বলতো, অনেক ভালো মানের কথাবার্তাই বলতো, রায়হান ভাইয়া। এই ব্যাপারে রায়হান নিয়ে আরেকদিন। ঠিক আছে, হ্যাঁ আমি এই জন্য আমি লাস্ট এপিসোড কিন্তু আমি একটু আগেও আপনাকে বলছি ভাই, আমি কিন্তু আরেকটা এপিসোড আমাকে দিতে হবে আপনার ভাই, একসাথে দিতে হবে। কেন আসলে স্টুডেন্টরা আমাদের থেকে কি পাবে, কি জানতে পারবে, এতটুকু নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ওইটাতে কোনো কলেজের টপিক নয়, এখানে স্টুডেন্টরা কমেন্টস করবে, আমরা জাস্ট কমেন্টস গুলো পড়বো। ঠিক আছে, আলোচনা হয়েছে, কমেন্টস পড়া। আচ্ছা আচ্ছা, অনেক কমেন্টস করবো আজকে। আমরা অনেকেরই কমেন্টস দেখি নাই বা পড়ি নাই ওইভাবে, কারো কমেন্টস পড়েছি, কারো সালাম দিয়েছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সর্বশেষ একটা কথাই থাকবে ভাইয়া, বোনরা ভাইয়ারা যারাই আছো আমাদের সাথে জয়েন করেছো আজকে, সবাইকে থ্যাংক ইউ। আর এই ক্যারিয়ারে এগিয়ে তুমি প্রোগ্রামটা আমরা কন্টিনিউয়াসলি মানে প্রতি উইকে প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করছি। আমাদেরও তো সময় সাপেক্ষ, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হয় একটা প্রোগ্রাম আরম্ভ করতে হলে। দেখা যায় 2-3 দিন পর প্রোগ্রাম করলে কি দেখা যায় ওইভাবে একটা জিনিসের চাহিদা থাকে না, মূল্যটা থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য এটা আমি সপ্তাহ ভিত্তিক করার একটু কষ্ট করে, যদি স্টুডেন্টরা যদি আমাদেরকে জানায়, এবং বিশেষ করে আইসিটি বস 3 নামে একটা জিমেল অ্যাকাউন্ট আছে আমার, আইসিটি বস 3, হ্যাঁ জিমেল, ওইখানে জিমেল করতে পারো তোমরা। মেল করলে আমি মেলটা পড়ে তোমরা কিভাবে প্রোগ্রামটা করলে বা কাদের আনলে, কিভাবে করলে সবচেয়ে ভালো হয়, এটা স্টুডেন্টরা যদি কমেন্টস করে, তোমাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের প্রোগ্রাম করা আসলে। ঠিক আছে, ওরা যদি অনুপ্রেরণা দেয় আমাদেরকে, তো অনুপ্রেরণা পেয়ে আমরা কিন্তু সামনে আগাবো এই প্রোগ্রামটা নিয়ে। তো অবশ্যই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং শান্তি থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।